5 বছর পর ফাহাদ তার নিজের বাসায় আসে। বাসায় আসার পর দেখতে পায় তার ছোট ভাইয়ের বিয়ে, কিন্তু তাকে বাড়ির কেউ একবার মুখের কথাটাও বলেনি। বাড়ির সবাইকে না জানিয়ে আসছিল বাড়িতে, ভেবেছিল সবাইকে সারপ্রাইজ দেবে। এখানে এসে যে নিজেই সারপ্রাইজড হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। আসুন আপনাদের ফাহাদের পরিচয়টা বলি। ফাহাদ হচ্ছে এই গ্রামেরই ছেলে। তারা 2 ভাই 1 বোন। ফাহাদ সবার বড়, তারপর তার ছোট ভাই, এরপর তার বোন। ফাহাদের ছোট ভাইয়ের নাম ফাহিম আর বোনের নাম শিপা। এবার গল্পে ফেরা যাক। ফাহাদ তার ব্যাগগুলো নিয়ে বাড়িতে ঢুকে। সবাই বিয়ের কাজ নিয়ে ব্যস্ত। বাড়িতে যে তাদের বড় ছেলে এসেছে সেটা কেউ বলতেই পারবে না। ফাহাদ আসার সময় এলাকার লোক বলাবলি করছিল। বড় ছেলেকে রেখে ছোট ছেলেকে বিয়ে দিচ্ছ? আরেকজন বলল, ছোটটা তো প্রেম করে বিয়ে করতেছে, তাই তাড়াতাড়ি বিয়ে করাতে চাচ্ছে তাদের পরিবার। ফাহাদ এগুলো শুনেও না শোনার ভান করে চলে আসলো। কি আর করবে, মানুষ তো ঠিকই বলল, বড় ছেলেকে রেখে ছোট ছেলের বিয়ে দিচ্ছে। ফাহাদ ঘরে আসার পর তার মা বাবা দেখে বলল। কিরে, তুই হঠাৎ চলে এলি আমাদের না বলে? ফাহাদ হয়তো তার বাবা মার কাছ থেকে এমন ধরনের কথা আশা করেনি। ফাহাদ বলল, আমি তো ভেবেছিলাম তোমরা আমায় দেখে খুশি হবে, তাই তোমাদের সারপ্রাইজ দিতে এসেছি। এখন তো নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। আচ্ছা, এসব কথা বাদ দাও, এখন বলো তোমরা কেমন আছো? ফাহাদের মা বাবা বলল। আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? ফাহাদ বলল। ভালো আছি। তার বাবা জিজ্ঞেস করলো, চলে যাবি কবে? কতদিনের জন্য এসেছিস? ফাহাদ এই কথাগুলো শুনে পুরোই অবাক, সাথে সাথে একটু কষ্টও পেল। ভাবে না ভাই, কেন এত বছর পর দেশে এসেছে, যদি নিজের মা বাবার কাছ থেকে এমন ধরনের কথা শুনে তাহলে তো কষ্ট পাওয়ারই কথা। ফাহাদ বলল। আমি আর যাব না, এখন বাড়িতে একটা ব্যবসা দিয়ে বসবো। ফাহাদের বাবা বলল। কিসের ব্যবসা দিবি? আর টাকা পয়সা কেমন আনছিস? ফাহাদ বলল। এখনো ভাবিনি। আর টাকা পয়সা, তোমার কাছে তো অনেক টাকা পাঠাইছি, সেখান থেকে দিবে। ফাহাদের বাবা বলল। সেই টাকা কবেই শেষ? তখন ফাহাদ বলল। প্রতি মাসে তোমাদের 60,000 টাকা করে দিতাম, পুরো টাকা শেষ করে ফেলেছো? ফাহাদের বাবা বলল। তোর কাছে আমার হিসাব দিতে হবে আমি টাকা কি করেছি? ওখান থেকে সবাই চলে যায়। এখন দুপুর 2টা বাজে। মাথার উপরে লাল বর্ণের সূর্যটা আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে যাচ্ছে, আর সারা বাড়ির মানুষ ছোটাছুটি করতেছে। শুধু একটা ঘরে বসে আছে ফাহাদ, আর তার কাছে একটা মানুষও নেই যে কথা বলার। বাংলাদেশে আসার পর শুধু তার বাবা মার সাথে একটা কথা হয়েছে। সেই কথাগুলো কিভাবে হয় আপনারা দেখতেই পেয়েছেন। ফাহাদ বুঝতো তার পরিবার তাকে একটুও পছন্দ করে না, কিন্তু এত বেশি যে অপছন্দ করে সেটা বুঝতে পারিনি। বুঝলে হয়তো আর আসতো না বাংলাদেশে। বাড়িতে আসার পর ছোট বোন ভাই কেউই একবার কথা বলতে আসেনি, কিন্তু ফাহাদ যখন বিদেশে ছিল তখন তার 2 ভাই বোন কত কিছু আবদার করতো। এগুলো ভাবতে ভাবতে অতীতের কথা মনে পড়ল। আসুন আপনাদের বলে আসি ফাহাদের অতীতের কথা। ফাহাদ তখন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে, আর ছোট ভাই 6-এ পড়তো। বাবা মা সবসময় বলতো ফাহিমকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য। ফাহাদ আর ফাহিম একই স্কুলে পড়তো, সেই জন্য তার বাবা মা বলতো ওকে সাথে করে নিয়ে আসতে আর যেতে। ফাহাদও তাদের কথা মতো কাজ করতো। একদিন ফাহিম স্কুলে এসে খেলতে গিয়ে পায়ের মধ্যে ব্যথা পায়, আর বাড়িতে যাওয়ার পর সেটা ফাহাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ফাহাদের বাবা মা বলে ফাহাদ নাকি ইচ্ছে করে তার ভাইকে ব্যথা দিয়েছে। সেদিন ফাহাদের আম্মু ফাহাদের গায়েও হাত তুলেছিল। পরে ফাহাদ জানতে পারে তার ছোট ভাই বাড়িতে এসে বলে ফাহাদ নাকি তাকে ইচ্ছে করে ফেলে দেয়। ফাহাদ ভেবেছিল তার ভাই তো ছোট, হয়তো ভুল করে ফেলেছে। তারপর থেকে শুরু হয় ফাহাদের জীবনের কালো অধ্যায়। এরপর থেকে ফাহাদের বাবা মা দুজনেই কেমন যেন ফাহাদকে দেখতেই পারতো না। খাবার খেতে গেলে আগে সবাই ফাহাদকে নিয়ে একসাথে বসে খেত, কিন্তু এখন ফাহাদকে একটা ডাকও দেয় না। এইভাবেই ফাহাদের দিন কাটতে লাগে। 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে উঠলো ফাহাদ। তার মধ্যে আস্তে আস্তে কিশোর ভাবটা আসতে থাকে। তার স্কুলের একটা মেয়ে ছিল, 8ম শ্রেণীতে পড়তো। সেই মেয়েটাকে হয়তো ফাহাদ ভালোবাসতো। ফাহাদকে তার অনেক বন্ধুরা বলেছে মেয়েটাকে প্রপোজ করতে, কিন্তু ফাহাদ করেনি। এই ভেবে তার দিন চলতে লাগলো। একদিন স্কুল থেকে বাসায় আসার পর তার মা বলল, 1 সপ্তাহ পর লিজার বিয়ে, আমরা বিয়ে 2 দিন আগে চলে যাব, আর তুই বিয়ের দিন চলে যাস। ফাহাদ আচ্ছা বলে চলে যায়। লিজা হচ্ছে ফাহাদের মামাতো বোন, তার বিয়েতেই যাওয়ার কথা বলল। এখন 4:40। সূর্যটাও আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সূর্যটাও ডুবে যাবে। সূর্যটার মতো আমাদের জীবন থেকেও একটা দিন চলে যাবে, যেটা হাজারবার চেষ্টা করার পরেও ফিরিয়ে আনা যাবে না। ফাহাদ ফ্রেশ হয়ে এসে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। দুপুরবেলা বাইরে থেকে কি না কি খেয়েছে, এখন আর খাবার কোনো খেয়াল নেই। পরিবারের মানুষ যদি একটা মানুষকে এইভাবে অবহেলা করে
তাহলে কিভাবে খাবে? এমনিতে পেট ভরে যায়। ফাহাদ কি করছে যার জন্য তার বাবা মা তার সাথে এমন করে? মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে ফাহাদের, কিন্তু জিজ্ঞেস করতে পারে না। কারণ তার বাবা এখনও চমের মতো ভয় পায়। এমন সময় মাগরিবের আজান দেয়। ফাহাদ অজু করে চলে যায় নামাজ পড়তে। নামাজ শেষ করে বাসায় এসে পড়তে বসে। প্রতিদিনের মতো আজও তার বাবা মা ভাই বোন খেতে চলে গেছে। ফাহাদকে একটা ডাকও দেয়নি। তারপর ফাহাদ তার খাবার নিজের হাতে নিয়ে খেয়ে চলে আসলো রুমে। রুমে এসে 11টা পর্যন্ত পড়ে শুয়ে পড়লো। সকালবেলা পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙলো। মোবাইলের দিকে তাকিয়ে দেখে 6টা বাজে। আজকে আবার নতুন করে সূর্য ওঠার প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কি কুদরত! দিন শেষে রাত দেন, আবার সেই রাত শেষে নতুন দিন নিয়ে পা রাখি। তাই আর দেরি না করে ফাহাদ উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে বাইরে গেল। সকালে বাতাস এতটা স্নিগ্ধ থাকে যেটা যারা সকালে উঠে একমাত্র তারাই বলতে পারবে। ছাদে এসে হাঁটাহাঁটি করছে ফাহাদ। এমন সময় নিচে দেখে মসজিদে আরবি পড়ার জন্য বাচ্চারা যাচ্ছে। এটা দেখে ফাহাদের ছোটবেলার কথা মনে পড়ল। আনমনে হেসে উঠল সেও। তাদের মতো থাকতে একসময় এইভাবেই মসজিদে গিয়েছে। মা ঘুম থেকে উঠিয়ে মসজিদে পাঠাতো, আর এখন মা আমার সাথে প্রয়োজন ছাড়া কথাই বলে না। এসব ভাবতে ভাবতে ফাহাদের মনটা আবার খারাপ হয়ে গেল। তারপর ছাদ থেকে নিচে নেমে আসলো। রুমে এসে পড়তে বসলো। কিছুক্ষণ পড়ার পর সে ভাবলো আজকে বাবা মাকে জিজ্ঞেস করবে তারা ওর সাথে কেন এমন করে। যেই ভাবা সেই কাজ। চলে গেল বাবা মার রুমে। রুমের সামনে থেকেই বলল, বাবা আসবো? তার বাবা বলল। আসো। ফাহাদ রুমে ঢুকে বলল, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। ফাহাদের বাবা মা তার দিকে তাকিয়ে বলল। বলো, কি বলতে চাও? ফাহাদ বলল, আপনারা আমার সাথে এমন করে কথা বলেন কেন? আগে তো আমাকে এমন অবহেলা করতেন না। আমি কি কিছু ভুল করেছি? আর যদিও ভুল করে থাকি তাহলে বলুন, আমি শুধরে নেব। তারপরও আমাকে অবহেলা করবেন না। তার মা বলল, তুই জানিস না কি ভুল করছিস? নিজেকে প্রশ্ন কর, পেয়ে যাবি। আমাদের বলতে হবে না। আর এখন আসতে পারিস। ফাহাদ তার বাবার দিকে তাকালো করুণভাবে। তার চোখগুলো বলতে চাচ্ছে, বাবা আমি তো কোনো দোষ করিনি, তারপরেও কেন তোমরা আমাকে অবহেলা করছো? কিন্তু আফসোস, তার চোখের পানি আর তার চোখের ভাষাটা তার বাবা মার চোখেই পড়েনি। মানুষ তো বলে বাবা মা নাকি তার সন্তানের মুখ দেখলেই বলতে পারে। তাহলে ফাহাদের বেলায় কেন এমন হলো? ফাহাদের বাবা মা কি তাদের চোখ বন্ধ করে রেখেছিল ওই সময়? ফাহাদের বাবা বলল, তোর মা কি বললো শুনতে পাসনি? এখন আসতে পারিস। ফাহাদ আর কিছু না বলে নিজের চোখের পানিটুকু মুছে বেরিয়ে আসে আর ভাবে, আমি নিশ্চয়ই বড় কোনো ভুল করেছি, যার জন্য বাবা মা আমার উপর রেগে আছে। এসব ভাবতে ভাবতে রুমে চলে আসে। রুমে এসে দেখে স্কুলের সময় হয়ে এসেছে। এরপর সে রেডি হয়ে নাস্তা করে চলে যায় স্কুলে। স্কুলে গিয়ে তার এক বন্ধুর সাথে বসে আছে মন মরা হয়ে। তার বন্ধু অনেকবার জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু কিছুই বলে না। শেষে অনেক জোরাজোরি করে ফাহাদের মুখ থেকে কথা বের করতে পারে। সবকিছু শুনে তার বন্ধুরও মন খারাপ করে বলে, বাসায় তোর সাথে এমন করে সবাই? জিয়াদেরও বন্ধুর জন্য মন খারাপ লাগে। তারপর ফাহাদকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ফাহাদ কিচ্ছু বলে না। ফাহাদ মনে মনে বলে, তোর কথাই যেন ঠিক হয়। কোন সন্তান না চায় তারা বাবা মার ভালোবাসা? তারপর তারা দুজন মিলে চলে যায় ক্লাসে। সেদিনের মতো ক্লাস করে বাসায় আসার সময় ফাইমকে সাথে করে নিয়ে আসে। ফাইমও ওই দিন ব্যথা পাওয়ার পর থেকে তাদের বাবা মা ফাহাদের সাথে হাত দিত না, কিন্তু আজকে ফাহাদ নিজে ইচ্ছে করেই তার ভাইকে সাথে নিয়ে যাবে। রাস্তায় হাঁটতে হাঁটতে তার ছোট ভাই বলল, ভাই তোমার সাথে বাবা মা এমন করে কেন? ফাহাদ কি বলবে, ও তো নিজেও জানে না তার সাথে কেন এমন করে। একটু পর তার ছোট ভাই আবার বলে উঠল, আমার সাথে এমন করলে আমি কবে চলে যেতাম এই বাসা থেকে। এবার ফাহাদ বলল, এসব কি বলতেছিস? তার ভাই আর কথা বলল না। ফাহাদ তার ছোট ভাইটার কথাটা বেশি একটা গুরুত্ব দেয়নি। তারা চলে আসে বাসায়। বাসায় আসার পর ফাহাদের মা তার ভাইকে বলল, ওর সাথে এসেছিস কেন? একা আসতে পারিসনি? ফাহাদ কিছু বলে না। মনের মধ্যে একটা চাপা কষ্ট নিয়ে চলে গেল তার রুমে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, হালকা নাস্তা করে চলে যায় বাইরে। জিয়াদের সঙ্গে আড্ডা দিতে থাকে। জিয়াদ হলো তার একমাত্র বন্ধু। ছোটবেলা থেকে দুজন একসাথে বড় হয়েছে। তারপর বাইরে আড্ডা দিয়ে 7টা বাজে চলে আসলো বাসায়। শীতের সময় 7টা মানেই অনেক রাত। আগে মাগরিবের নামাজ পড়ে বাসায় থাকতে হয়েছে, আর এখন প্রায় অর্ধেক রাত হয়ে গেছে, তাও একটা কথাও জিজ্ঞেস করার মানুষ নেই। তার বাড়িতে কাছের মানুষ এতটাই অবহেলা পেতে হবে তা কোনোদিনই ভাবেনি। যাই হোক, রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলো। পড়া শেষে করে এসে নিজের খাবার নিজের হাতেই খেয়ে নিল ফাহাদ। আজ প্রায় 7 মাস তার নিজের খাবার নিজের হাতে করেই খেতে হয়েছে। খাবার শেষ করে চলে যায় রুমে। আজটুকু পড়াশোনা করে আবার ঘুমিয়ে পড়ে। সকালে 6:30 ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করতে যায়। যেই ছেলেটা 8টায় ঘুম থেকে উঠতো, আর সেই ছেলে 6টায় ঘুম থেকে উঠে। তারপরে বাইরে হাঁটাহাঁটি করে চলে যায় রুমে। কিছুক্ষণ পড়ার পর রেডি হয়ে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে জিয়াদের সঙ্গে আড্ডা দিতে থাকে।
স্কুলে আসার সময় হলো, চলে যায় ক্লাসে। ক্লাস শেষ করে বাইরে আসলো, দেখলো তাদের সামনে একটা মেয়ে। মেয়েটা অন্য কেউ নয়, ফাহাদ যাকে পছন্দ করতো সেই মেয়েটা। মেয়েটার নাম জেনিয়া। দেখতে বেশ সুন্দর, কিন্তু মেয়েটার একটু রাগ বেশি। এই পর্যন্ত অনেক ছেলেকে প্রপোজ করেছে, সবাইকে চড় থাপ্পড় মেরেছে, কিন্তু ফাহাদ এটার জন্য ভয় পায় না। ফাহাদ জানে জেনিরা ফাহাদের থেকে অনেক ধনী, তাই তার মনের কথাটা বলে না, হয়তো কখনো বলাও হবে না তার। হঠাৎ মেয়েটা ফাহাদের সামনে এসে জিজ্ঞেস করলো, কেমন আছেন? ফাহাদ তার কথার উত্তর দিয়ে সেখান থেকে চলে যায়, আর জেনিয়া অবাক হয়ে ভাবতে থাকে। ফাহাদদের বাচ্চা, তোরে শুধু পরে আরেকবার পাই, তারপর দেখাবো এই জেনিয়া কি জিনিস। ফাহাদ ওখান থেকে চলে আসে। জিহাদ বলল। তুই ওখান থেকে এইভাবে চলে আসলি কেন? ফাহাদ বলল। এমনি। কিন্তু ফাহাদ তো অন্য কিছু ভাবছিল। ফাহাদ ভাবছিল জেনিয়া হয়তো কোনোভাবে জেনে গেছে ওকে পছন্দ করে। তারপর তারা বাকি ক্লাসগুলো করে বাসায় চলে আসলো। ফাহাদের মামাতো বোনের বিয়েতে আর মাত্র 2 দিন বাকি, তাই তারা সবাই আজকে চলে গেছে। ফাহাদ বাসায় আসার আগে ফাহাদ প্রথমে বাড়িতে এসে কাউকে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। পরে বিয়ের কথা মনে পড়ে, তার মনটা খারাপই হয়ে যায়। তারা সবাই চলে গেছে, এরপর বলার প্রয়োজনও মনে করেনি। ফাহাদ ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে গিয়ে দেখা অল্প কিছু খাবার আছে। সে বুঝতে পারে তাকে রান্না করেই খেতে হবে। অল্প যেই খাবারগুলো ছিল সেইগুলোই খেয়ে নেয়, রাতে রান্না করে খেতে হবে। খাবারগুলো খেয়ে চলে যায় বাইরে। বাইরে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসে। প্রত্যেক দিনের মতো আজকে একটি রুটিন, পড়া প্লাস ঘুম। সকালে ঘুম থেকে উঠে আজকে আর বাইরে যায়নি ফাহাদ। সকালে খাবার জন্য নিজে নাস্তা তৈরি করতে হয়েছে, সেই জন্য আর বাইরে যাওয়া হয়নি। ফাহাদ তার খাবার নিজের হাতে তৈরি করে খেয়ে চলে গেল স্কুলে। স্কুলে এসে জানতে পারে কিছুদিন পর তার স্কুল থেকে পিকনিকে যাবে চট্টগ্রাম। জিহাদ যাবে, আর জিহাদ গেলে ফাহাদকেও যেতে হবে। ফাহাদ ভাবে অনেকদিন ধরেই তো কোথাও যাওয়া যায় না, এই সুযোগ ঘুরে আসতে পারবো। স্কুল থেকে বাসায় চলে আসে। বাসায় গিয়ে তার একটু অভিমান হয় বাবা মার উপর। তারা কালকে গেছে, যাওয়ার সময় একবারও বলে যায়নি, গিয়ে একটা কলও দেয়নি। বাড়িতে একা একটা ছেলে কি করছে, খাইছে নাকি, একবার তো ফোন করে জিজ্ঞেস করতে পারতো। তারপর ফাহাদ তার বাবা মাকে কল দেয়। প্রথমবারে ধরে না, তারপর দ্বিতীয়বার দেওয়ার পর আম্মু ধরলো। ফাহাদের মা বলল, বল, কি বলবি? ফাহাদ তার মায়ের কাছ থেকে এমন একটা কথা মোটেও আশা করেনি। তারপর সে নিজেকে সামলিয়ে কিছু কথা জিজ্ঞেস করলো। তার মা শুধু ওই কথাগুলোরই উত্তর দিল। কথা শেষ করে একবারও বলেনি তার মা কালকে চলে আসছে। ফাহাদ ঠিক করে সে যাবে না বিয়েতে। সে গেলে তার বিয়ে আটকে থাকবে না। আজকে গায়ে হলুদ, আর কালকে বিয়ে। সারাদিন ঘুমিয়ে বিকালে জিয়াদের সঙ্গে আড্ডা দিতে যায়। আজকে একটু তাড়াতাড়ি বাসায় চলে আসে। বাসায় মানুষ নেই বলে বাসায় এসে রাতের খাবারটা গরম করে খেয়ে নেয়, বাকিটুকু ফ্রিজে রেখে দেয় সকালে খাবার জন্য। খাবার খেয়ে এসে শুয়ে পড়ে। এক ঘুমে সকাল হয়ে যায়। সকালবেলা পাখির কিচিরমিচিরে ডাকে তার ঘুম ভেঙে যায়। সকালবেলায় পাখির ডাকগুলো শুনলেও মনের মাঝে কেমন একটা শান্তি অনুভব করা যায়। তারপর ফ্রেশ হয়ে এসে একটু হাঁটাহাঁটি করে। বাসায় এসে খাবার খেয়ে চলে যায় স্কুলে। আজকে তার মামাতো বোনের বিয়ে, কিন্তু ফাহাদ যাবে না, তাই সে স্কুলে চলে আসে। স্কুলে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়। ক্লাসে এইভাবেই আজকে স্কুল থেকে চলে আসে। বাসায় আসার পর ফ্রেশ হয়ে কিছু খাবার রান্না করে খেয়ে নেয়। ফোনটা হাতে নিয়ে দেখে কেউ ফোন দেয়নি। এখন প্রায় বিকেলের শেষ দিকে, আর একটু পর হয়তো মাগরিবের আজান পড়ে যাবে। তাই ফাহাদ ওযু করে নেয়। আর ওদিকে ফাহাদের মামা আর তার মা বাবাকে জিজ্ঞেস করছিল ফাহাদের কথা। তারা বলে দেয় ফাহাদের শরীর খারাপ, সে আসতে পারবে না। ফাহাদের শরীর ভালো লাগছে, সে আসবে বলেছে। এইসব কথাবার্তা তার মা তার মামাকে বলল, অথচ আজকে ফাহাদের মা ফাহাদকে একটা ফোন পর্যন্ত করে কথা বলেনি। ফাহাদ মাগরিবের নামাজ পড়ে রুমে এসে পড়তে বসে। তখনই বাসার কলিং বেল বেজে ওঠে। ফাহাদ উঠে গিয়ে দরজা খুলে দেখে তার বাবা মা ভাই বোন এসেছে। তাদের মধ্যে শুধু শিফা একবার জিজ্ঞেস করেছিল বিয়েতে যায়নি কেন। ফাহাদ বলেছিল স্কুলে জরুরি ক্লাস ছিল, তাই যেতে পারিনি। এটা শুনে আর কেউ কিছু বলেনি। ফাহাদ না যাওয়াতে তার বাবা মা যে খুশি হয়েছে সেটা ফাহাদ বুঝতে পারে। এইভাবেই কিছুদিন চলে যায়। আর মাত্র 7 দিন আছে ফাহাদের স্কুল থেকে পিকনিকে যাবার। তাই ফাহাদ ঠিক করে আজকে বাসায় গিয়ে তার বাবাকে বলবে যেন পিকনিকের জন্য কিছু টাকা দেয়। যেই বাবা সেই কাজ। বাড়িতে এসে তার বাবাকে বলে। তার বাবা বলে, এখন কি না গেলে হয় না? ফাহাদ বলল, এটা আমার স্কুল জীবনের শেষ বছর, আর চাইলেও এই দিনটা ফিরে পাবো না। তারপর আরও কিছু কথা বলে ফাহাদ তার বাবার থেকে পিকনিকের জন্য টাকা নিয়ে নেয়। পরদিন স্কুলে গিয়ে তার স্যারের কাছে টাকা দিয়ে দেয়। আর পিকনিকে যাওয়ার জন্য ফাহাদ আর জিহাদ দুজন মিলে কিছু জামা কাপড় কিনতে যায়। মার্কেটে গিয়ে দুজন একই ধরনের কাপড় কিনে, জামা কাপড় কিনে বাইরে থেকে খেয়ে চলে যায় যার যার বাসায়। বাসায় এসে সব কিছু গুছিয়ে নেয় ফাহাদ, কারণ আর মাত্র 3 দিন আছে। তারপর প্রতিদিনের মতো পড়া, খাওয়া, ঘুম। আজকে স্কুলে আসার পর ফাহাদ দেখতে পায় সবাই পিকনিক নিয়ে পড়ে আছে। মেয়েরা কি কি পরে যাবে, কে কি করবে পিকনিকে গিয়ে, সব কিছু দেখা যায় ঠিক করে রেখেছে। এই সময় বলাবলি করছে। হঠাৎ গেটের দিকে চোখ যায় ফাহাদের। ফাহাদ তাকিয়ে দেখে জেনিয়া আসছে। আজকে অনেক সুন্দর লাগছে, চুলগুলো ছেড়ে এসেছে, হালকা বাতাসে চুলগুলো উড়ে উড়ে তার মুখের উপর এসে পড়ছে।
জেনিয়া বারবার চুলগুলো হাত দিয়ে কানের পিছে গুজে দিচ্ছে আর বিরক্ত হচ্ছে। জেনিয়া তার ক্লাসে চলে যায়, আর এদিকে একজন তার দিকে যে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল সেটা বলতেই পারবে না। জেনিয়া কখন তার ক্লাসে চলে গেল ফাহাদ বুঝতেই পারেনি। জিহাদের ধাক্কায় তার হুঁশ ফিরে। তারপর ক্লাসে সময় হয়ে আসে, জিহাদ আর ফাহাদ দুজনেই ক্লাসে চলে যায়। স্যার এসে ক্লাস করাতে থাকে। তাদের প্রথম ক্লাস 50 মিনিট। তাদের স্যার 30 মিনিট ক্লাস করে বাকিটা সময় তাদের সাথে পিকনিক নিয়ে আলোচনা করে। স্যার সবাইকে ভালো করে বুঝিয়ে দেয়। তোমরা স্কুলে বড়, তাই তোমরা পিকনিকে গিয়ে এমন কিছু করো না যাতে স্কুলের সম্মানহানি হয়। সবাই স্যারকে সমর্থন করে। আজকে তাদের সবগুলো ক্লাসেই পিকনিক নিয়ে আলোচনা করে। সারা বছর তো পড়াশোনাই করে, আজকে না হয় তার একটু আনন্দই করলো। এইভাবে আজকের ক্লাস শেষ করে বাসায় আসলো ফাহাদ। বাসায় এসে আবারও সব কিছু চেক করে নিল, কারণ তারা কালকে সকাল 5:30 চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। সব কিছু দেখে বিকালে একটু ঘুরতে যায়। ফাহাদ বিকালে জিহাদের সঙ্গে আড্ডা দিয়ে রাতে 7টায় বাসায় আসে। বাসায় এসে আজকে আর পড়তে বসেনি, কালকে পিকনিকে যাবে। তাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে একটু ফোন টিপে শুয়ে পড়ল। সকাল 5:30 যেহেতু বের হতে হবে, তাই 4:30 ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়লো স্কুলের উদ্দেশ্যে। স্কুলে যেতে যেতে 5:15 বেজে যায়। স্কুলে গিয়ে জিহাদের সঙ্গে কথা বলতে থাকে। বাসে জিহাদ আর ফাহাদ পাশাপাশি সিটে বসে। বাস ছাড়তে আর মাত্র 5 মিনিট বাকি। এর মধ্যে দুইজন স্যার আসলো, এসে তারা বাসে বসে পড়লো। তারপর স্যারের লিস্ট চেক করে দেখে নিল সবাই বাসে উঠেছে নাকি। চেক করার পর বাস ছাড়তে শুরু করে। ফাহাদ বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত আর জিহাদ ঘুমাতে ব্যস্ত। দীর্ঘ একটা জার্নির পর তারা চলে আসে চট্টগ্রাম। আগে থেকে একটা হোটেল বুক করা ছিল। তারা এসে সেই হোটেলে চলে যায়। ফাহাদ, জিহাদ এবং তাদের আরও কয়েকজন বন্ধু মিলে একটা রুমে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে নেয়, তারপর একটু রেস্ট নেয়। জিহাদ ফাহাদকে এসে জিজ্ঞেস করে, কিরে, আমরা এখানে ঘুমোতে আসছি, চল আমরা দুজন বাইরে থেকে ঘুরে আসি। ফাহাদ আর কিছু বলেনি। তারা চলে যায় বাইরে ঘুরতে। তারা দুজন অনেক ঘোরাঘুরি করে এসে একটা জায়গায় বসে। কিছুটা দূরে একটা টং দোকান দেখতে পায়। জিহাদ ফাহাদকে এখানে বসিয়ে জিহাদ চলে যায় পানি আর কিছু খাবার আনতে, কারণ তারা এখানে আসার পর থেকে কোনো কিছুই খায়নি আর তারা অনেক ঘোরাঘুরিও করেছে। এই জন্য জিহাদ চায় হালকা খাবার আনতে। জিহাদের যাওয়ার কিছুক্ষণ পর দৌড়ে ফাহাদের সামনে একটা মেয়ে আসে আর বলতে লাগে তাকে বাঁচাতে। ফাহাদ কিছু বুঝে ওঠার আগেই 4-5টা লোক এসে বলে মেয়েটাকে তাদের কাছে দিয়ে দিতে, কিন্তু ফাহাদ না করে দেয় যে মেয়েটাকে দিবে না। ফাহাদ বুঝতে পারে মেয়েটাকে তারা রেপ করতে চাইছে, তাই ফাহাদ মেয়েটাকে তাদের কাছে দেয়নি। তখনই ওই গ্রামের লোকগুলোকে ডেকে বলে ফাহাদ এবং মেয়েটা খারাপ কিছু করতেছিল। তারা এসে দেখে ফেলাতে তারা চলে যেতে নেয়, তাই লোকগুলো নাকি তাদের আটকে রাখে। তখন গ্রামের কিছু লোক মিলে সিদ্ধান্ত নেয় ফাহাদ এবং ওই মেয়েটাকে বিয়ে দিবে। ফাহাদ তো ওই কথা শুনে কি করবে বুঝতে পারতেছে না। ফাহাদ তাদেরকে অনেকবার বলেছে, কিন্তু তারা ফাহাদের কোনো কথাই শুনে না। শেষে কে যখন ধরে নিয়ে যাচ্ছিল কাজের বাসায়, তখন ফাহাদ কেঁদে কেঁদে বলছিল, কিন্তু আফসোস তার কথা কেউই বিশ্বাস করেনি। ফাহাদ এখন ভাবছে সে যদি এখন বিয়ে করে বাড়িতে বউ নিয়ে যায় তাহলে তো তাকে বাসা থেকেই বের করে দিবে। ফাহাদ শুধু এইসবই ভাবছিল। এত কিছু হওয়ার মাঝে মেয়েটাও বিয়ের করার জন্য না করছিল, কিন্তু কি যেন ভেবে আর কিছু বলেনি। কী ভেবে আর কিছু বলেনি তা আপনারা পরে জানতে পারবেন। এদিকে জিয়াদ এসে তার বন্ধুকে খুঁজেই পায় না। তারপর ফোন দেয় ফাহাদ, ও কিছু জানায় না। ফাহাদ বলে, আমি চলে আসবো কিছুক্ষণের মধ্যেই, তুই রুমে চলে যা। জিহাদ আর কিছু বলতে যাবে তার আগে কেউ একজন ফাহাদের কলটা কেটে ফোনটা ফাহাদের কাছে দিয়ে দেয়। কিছুক্ষণ পর তারা একটা বাড়ির সামনে আসে। বাসা থেকে একটা বৃদ্ধ লোক বের হয়ে হাতে কিছু কাগজপত্র। তারপর ফাহাদকে বলে একটা কাগজে স্বাক্ষর করতে। ফাহাদ করবো না বলে তাদের মধ্যে একটা লোক ফাহাদকে মারতে আসে। তা দেখে মেয়েটা বলে, উনি সাইন করেছে, দয়া করে ওনাকে কেউ মারবেন না। তারপর মেয়েটা ফাহাদের কাছে এসে বলে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই, নাহলে এখান থেকে বের হবার। ফাহাদও ভেবে দেখে সত্যি আর কোনো রাস্তা নেই, তাই ফাহাদ সাইন করে দেয়। তারপর তাদের বিয়েটাও হয়ে যায়। গ্রামের একটা লোক বললেও ফাহাদের বাসার নাম্বার দিতে। ফাহাদ ভয়ে শেষ। তারপর মেয়েটা আবার কি যেন ভেবেই বলে, আমি জানি, নেন নাম্বার। তারপর মেয়েটা নাম্বার দিল। একটু পর দুটো ছেলে আর একটা মেয়ে আসলো। মেয়েটা বলে উঠলো, নীলা, তুই কোথায় চলে গিয়েছিলি? আমরা তোকে কত খুঁজছিলাম, পাইনি। তার মানে মেয়েটার নাম নীলা। তারপর নীলা প্রথম থেকে তার সাথে কি হয়েছে সব বলতে লাগলো তাদের কাছে। দুটো ছেলের মধ্যে একটা নীলার ভাই হঠাৎ কোথায় জানি চলে গেল, আবার ফিরতেও আসলো। কিছুক্ষণ পর এখানে একজন পুলিশ আসে আর নীলাকে যারা তাড়া করেছিল সবাইকে ধরে নিয়ে যায়। আর ফাহাদ এবং নীলা সবাই ওখান থেকে বেরিয়ে আসে। তখন নীলার ভাই ফাহাদকে কিছু প্রশ্ন করে আর ফাহাদও সব কিছু সঠিক উত্তর দেয়। তারপর ফাহাদ বলে তাকে এই হোটেলের সামনে নামিয়ে দিতে। নীলার ভাই বলে, তুমি আমাদের সাথে আমাদের বাসায় যাবে, তারপর হোটেলে যাবে। ফাহাদ অনেকবার না করার পরেও তাকে নিয়ে যায় নীলাদের বাসায়। ব্যাস কিছুক্ষণ গাড়ি চালার পর তারা চলে আসে বাসার সামনে। গাড়ি থেকে সবাই নামে।
তাই ফাহাদও নেমে পড়লো। বাড়ি থেকে দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো কোটিপতির বাড়ি। দেখতে বেশ চমৎকার। বাড়ির সামনে দুটো গার্ড দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বাড়ির সামনে দুই দিকে দুটো ফুলের বাগান। তারপর সবার সাথে বাসার ভেতরে যায় ফাহাদ। নীলার মা এসে নীলাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নীলাও কান্না করে দেয়। তাদের কথা শুনেই বোঝা যাচ্ছে নীলা হয়তো জেদ করে বাসা থেকে একলা বের হয়। আগে কখনো একা বের হয়নি বাসা থেকে। তারপর নীলা মার চোখ যায় ফাহাদের দিকে। তখন নীলার মা নীলার বোনকে চোখ দিয়ে ইশারা করে জানাতে চাইলো ছেলেটাকে, আর নীলার বোন সব কিছু বলে দেয়। তখন তো নীলার মা আরও কান্না করে দেয়। করবে নাই বা কেন? আজকে ফাহাদ ছেলেটার জন্য ওনার মেয়েটা যে বিপদ থেকে বেঁচে গেছে। তারপর ফাহাদের সঙ্গে অনেক কথাবার্তা বলে নীলার পরিবার। নীলাও ফাহাদকে হালকা পছন্দ করেছে, এই জন্যই ফাহাদকে ওই সময় বিয়ে করে নেয়। নীলার পরিবার এই বিয়েটাও মেনে নেয়, কিন্তু ফাহাদ বলে দেয় তার দ্বারা সম্ভব না। নীলার পরিবার জিজ্ঞেস করলে ফাহাদ বলে দেয়, এটা একটা অ্যাক্সিডেন্ট, আর আপনারা অনেক ধনী, তাই আমার দ্বারা এই বিয়ে মেনে নেওয়া সম্ভব না। তারপর নীলার ভাই ফাহাদকে একা ডেকে নিয়ে এসে ফাহাদের ফোন নাম্বার রেখে দেয়। এখন কিছুক্ষণ নীলার পরিবারের সাথে কথা বলে চলে আসতে যাবে। এমন সময় নীলা এসে ফাহাদের ফোন নাম্বার চেয়ে বসে। বাড়ির সবাই চেয়ে আছে ওদের দুজনের দিকে। ফাহাদ নীলার ভাইয়ের দিকে তাকালো। নীলার ভাই ইশারা করে বলল ফোন নাম্বার দিয়ে দিতে, তাই ফাহাদও নাম্বার দিয়ে দিল। তারপর নীলার ভাই এসে ফাহাদকে যে হোটেলে উঠেছে সেই হোটেলের সামনে নামিয়ে দিয়ে যায়। ফাহাদ রুমে আসার পর জিহাদ কত রকমের প্রশ্ন করতে শুরু করলো, কিন্তু ফাহাদ বেশি কিছুই বলেনি। শুধু এতটুকুই বলেছে যে একটা মেয়ে ব্যথা পেয়েছিল, তাই মেয়েটাকে বাসা অবধি দিতে গিয়েছিল। জিহাদও বিশ্বাস করে নেয়, কারণ জিহাদ জানে ফাহাদ তার সাথে মিথ্যে বলবে না। কিন্তু এবার যে মিথ্যে বলেছে সেটা জিহাদ ভাবতেও পারবে না। যাই হোক, ফাহাদ ভাবলো এই কথা কাউকেই বলা যাবে না। আর ওইদিকে নীলার কাছে বিয়ের সব কাগজপত্র রেখে দিয়েছে। নীলাও তো ফাহাদকে ভালোবেসে ফেলেছে, এটা তো আর ফাহাদ জানে না। হয়তো নীলা ছোট বলেই আবেগের মধ্যে 14 বছর একটা মেয়ে, তার মধ্যে আর ম্যাচুরিটি আসেনি। যাই হোক, বড় হলেই বোঝা যাবে এটা আবেগ ছিল নাকি ভালোবাসা। নীলা তাদের বিয়ের কাগজপত্রগুলো ভালো করে সেফ জায়গায় রেখে দেয়। অন্যদিকে ফাহাদের স্কুলের সবাই মিলে বের হয় ঘুরতে। এক এক করে সব স্যার স্টুডেন্টকে ভাগ করে দেওয়া হয় যেন কোনো স্টুডেন্টরা সেফ থাকে। তারা একটু ঘোরাঘুরি করে চলে আসে সন্ধ্যার হয়ে যাবার কারণে। কালকে আবার সবাই মিলে ঘুরতে বের হবে। রাতে জিহাদ, ফাহাদ তাদের আরও কিছু বন্ধু একটা জায়গায় বসে আড্ডা দিতে লাগলো। কিছুক্ষণ এভাবে আড্ডা দিয়ে চলে যায় রাতের খাবার খেতে। রাতের খাবারে ছিল বিরিয়ানি দেয়। এতগুলো স্টুডেন্ট ভাত মাছ মাংস রান্না করা সম্ভব না, তাই বিরিয়ানি দেয়। রাতের খাবার খেয়ে সকালে যে যার রুমে চলে যায়। জিহাদ আর ফাহাদ তারাও নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেরিয়ে যায় সবাই বাইরে ঘুরবার জন্য। ফাহাদের স্যারের দলের মোট 12 জন স্টুডেন্ট, জিহাদ, ফাহাদ আরও 10 জন। সবাই একসাথে পড়ে। তারা তাদের মন মতো ঘুরতে পারে। ঘুরতে ঘুরতে অনেক সময় হয়ে যায়, তাই তারা বাইরে দুপুরের খাবার খাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর তারা দুপুরের খাবার খেয়ে আবারও কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসে হোটেলে। হোটেলে আসার পর ফ্রেশ হয়ে এসে একটু রেস্ট নেয়। এমন সময় ফাহাদের ফোন বেজে ওঠে। ফাহাদ তাকিয়ে দেখতে একটা অচেনা নাম্বার, তাই সে ফোন রিসিভ করে সালাম দিতে যাবে। তারা আগেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ সালাম দিল। ফাহাদ সালাম নিয়ে জিজ্ঞেস করলো, কে? ওপাশ থেকে উত্তর আসে, আমি নীলা। তারপর বলে নিচে যেতে। ফাহাদ বুঝতে পারতেছে এত রাতে এই মেয়ে এখানে কি করে। আর কিছু না ভেবে ফাহাদ নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে নীলা, তার ভাই, বোন এবং তার দুলাভাই বসে আছে। ফাহাদ ওখানে গিয়ে কথা বলে। কোনো সমস্যা? এত রাতে আপনারা এখানে এসেছেন? তখন নীলার ভাই বলল, তুমি না কালকে চলে যাবে, তাই নীলা আসছে তোমার সাথে কথা বলতে। তারপর তাদের কাছ থেকে নীলা আমাকে একটু দূরে নিয়ে যায় আর বলা শুরু করে, কালকে চলে যাচ্ছেন? আর একবার কল দিয়ে বললেন না। যাই হোক, বাসায় গিয়ে কি আমাকে ভুলে যাবেন? ফাহাদ শুধু তাকিয়ে আছে নীলার দিকে। ফাহাদ বুঝতে চেষ্টা করছে এই মেয়ের আবার কি হলো। নীলা আবার বলতে শুরু করে, দেখেন, যে পরিস্থিতিতে আমাদের বিয়েটা হয়েছে তাতে আমার না মানা করারই কথা, কিন্তু একবার ভেবে দেখেছেন বিয়েটা কিন্তু মিথ্যে কথা হলো, ইসলামিকভাবে বিয়েটা হয়েছে। আপনার হয়তো সময় লাগবে বিয়েটা মানতে, সময় নিন। 2 থেকে 4 বছর কিন্তু শেষে আমার কাছেই ফিরতে হবে। আর আমি সময় দিচ্ছি আপনাকে। অন্য মেয়েদের সঙ্গে আবার সম্পর্কে জড়াবেন না। আপনি মনে রাখবেন আপনি বিবাহিত। আরও অনেক কিছু বলে চলে যেতে নেয় নীলা। কি মনে করে যেন আবার এসে বলল, আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব। ফাহাদ নীলার কথা তেমন একটা গুরুত্ব দেয়নি। ফাহাদ ভাবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ফাহাদ তো বড়লোকদের পছন্দ করে না। নীলাও তো বড়লোক বাবার মেয়ে। হয়তো এখন অহংকার দেখাচ্ছে না, কিন্তু পরে যে দেখাবে না তার কি গ্যারান্টি। ফাহাদ খেয়াল করেছিল নীলা আজকে বোরখা পরে এসেছে এখানে। ফাহাদ একটা কথা চিন্তা করতেছে, তারা হোটেলে ঢুকলো কিভাবে। তখনই ফাহাদের সামনে গিয়ে একটা ওয়েটার যাচ্ছিল। ফাহাদ তাকে জিজ্ঞেস করলো, ওরা ভিতরে ঢুকলো কিভাবে? বাইরের অচেনা কাউকে তো আর হোটেলে ঢুকতে দেয় না। তখন ওয়েটার বলল,
তারা তো এই হোটেলের এমডির সন্তান, তাই ঢুকতে পেরেছে। এটা বলে ওয়েটার চলে যায় আর ফাহাদ বসে বসে ভাবতে থাকে। আমার তো মনেই ছিল না তারা অনেক ধরে। কালকে এখান থেকে চলে যেতে পারলেই হবে, আর কখনোই চট্টগ্রামে আসবো না। তারপর ফাহাদ রুমে চলে যায়। রুমে এসে দেখে জিহাদ সহ সবাই ঘুমাতে ব্যস্ত। ফাহাদও এক পাশে সাইডে শুয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভাঙলো 6টায়। বাস ছাড়বে 7টায়। রাস্তা থেকে সকলে খাবার খাবে তারা ঠিক করে। তারপর গাড়ি চলতে থাকে। সকাল 11টায় এসে নরসিংহীবাদে বাস থামে। এই পুরো রাস্তায় শুধু একবার দাঁড়িয়েছিল, সেটা সকালের খাবার জন্য। এখন সবাই যার যার বাসায় চলে যায়। ফাহাদ বাসায় এসে তার ছোট ভাই ও বোনের জন্য আনা জিনিসগুলো দেয়। তারা অনেক খুশি হয়। ফাহাদের বাবা মার জন্য জিনিস এনেছিল, সেগুলো দিয়ে তার রুমে চলে যায়। এতটা পর জার্নি করে আসায় শরীরটা অনেক ক্লান্ত। ফাহাদ রুমে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তারপর বিকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে চলে যায় বাইরে। জিহাদের সাথে আড্ডা দিতে থাকে। তারপর মাগরিবের আজানের আগে তারা আড্ডা শেষ করে জিহাদ আর ফাহাদ চলে যায় মসজিদে। মাগরিবের সালাত শেষ করে যার যার বাসায় চলে যায়। ফাহাদ বাড়িতে গেলে সেই আগের মতোই কেউ কিচ্ছু বলে না। ফাহাদ নিজেই গিয়ে পড়তে বসে। পরে কারণ সামনে তার বোর্ড পরীক্ষা, তাই সে গাফলতি না করে পড়তে বসে। পরীক্ষার মাত্র 10 মাস আছে। এই বছরটা ভালো করে পড়তে পারলে ভালো একটা রেজাল্ট আসবে। এরপর ফাহাদ পড়াটা প্রায় শেষ করে খাবার খেতে যায়। গিয়ে দেখে তার মা রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করতেছে। ফাহাদ কিছু না বলে নিজের খাবারটুকু নিয়ে খেয়ে চলে আসে। তারপর রুমে এসে বাকি পড়াটা শেষ করে শুয়ে পড়ে। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে যায় স্কুলে গিয়ে আজকে সবাই শুধু পিকনিকে কী করেছে কী করতে পারেনি শুধু সেটাই বলাবলি করছিল। আর এদিকে জিহাদ আর ফাহাদ দুজন মিলে গল্প করতে থাকে। স্কুলে জিহাদ আর ফাহাদ তারা দুজন ছাড়া একে অপরকে আর কোনো ভালো বন্ধু নেই। আসলে তারা নিজেরাই বানায়নি। এইভাবে জিহাদ আর ফাহাদ গল্প করতেছিল। একসময় তাদের ক্লাসের সময় হয়ে যায়, তারা ক্লাসে চলে যায়। ক্লাসে এসে তারা স্যারের জন্য অপেক্ষা করতে থাকে। একটু পর স্যার আসে আর এসে ক্লাস করতে থাকে। তবুও অন্য দিনের তুলনায় আজকে ক্লাসে পড়া কম বেশি। আসলে পিকনিক থেকে এসে তো তাদের প্রথম ক্লাস, সেই জন্য তারা এমন গল্প করছে। আজকের ক্লাসটা এমনিই কেটে গেল। তারা সবার বাড়ি চলে যায়। এইভাবেই চলে যায় 1 সপ্তাহের মতন। ওদিকে নীলা জেদ ধরে বসে আছে, সে নাকি ফাহাদকে দেখবে। তাই তার ভাইকে নিয়ে ফাহাদের স্কুলের সামনে দাঁড়ায়। এমনভাবে দাঁড়ায় ফাহাদ যেন তাদের দেখতে না পায়। ফাহাদ স্কুলে ঢুকতে যাবে এমন সময় একটা মেয়ে এসে ফাহাদের পায়ের ওপর ইচ্ছে করেই পড়েছিল, যেটা ফাহাদ বুঝতে পারেনি। কিন্তু নীলা ঠিকই বুঝতে পারে যে মেয়েটা ফাহাদের ওপর ইচ্ছে করে পড়েছিল। নীলা ফাহাদের কাছে যেতে নিলে নীলার ভাই তাকে থামিয়ে দেয়, তাই নীলা যেতে পারেনি। ওদিকে ফাহাদ মেয়েটার সঙ্গে কোনো কথা না বলে চলে যাওয়াতে নীলা কিছু একটা খুশি হয়। ফাহাদ স্কুলে গেলে জিহাদ জিজ্ঞেস করে ওখানে কি হয়েছিল। আসলে জিহাদ মাঠের মধ্যে বসেছিল আর তাই পুরো কাহিনীটা দেখতে পেয়েছে, শুধু শুনতে পায়নি। তাই ফাহাদকে জিজ্ঞেস করলো। তারপর ফাহাদ কি হয়েছিল সব বললো। সব শুনে জিহাদ আর কিছু বলেনি। ওরা চলে যায় ক্লাসে। অপরদিকে নীলারাও চলে যায় তাদের বাসায় আর ফাহাদও ক্লাস করতে থাকে। বাসায় ফাহাদের বাবা মা কথা বলতেছিল। ফাহাদের মা বলে, ফাহাদ তো বড় হয়েছে, ওকে এবার না হয় বিদেশে পাঠিয়ে দেন। ওখানে গিয়ে কাজ করে আমাদের জন্য টাকা দিতে পারবে, নিজের জীবনও করতে পারবে। ফাহাদের বাবাও ভেবে দেখলো কতটা খারাপ বলেনি, তাই তিনিও ফাহাদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করলো। আর এইদিকে বেচারা ফাহাদ এসব কিছুই জানে না। এইভাবে আস্তে আস্তে দিন যেতে লাগে আর ফাহাদের পরীক্ষা এগিয়ে আসতে থাকে। ফাহাদ নিজের মতো প্রস্তুতি নিতে রাখে। এর মধ্যে নীলার সাথে অনেকবার ফাহাদের কথা হয়। প্রত্যেকবারই নীলা ওইখান থেকে কল করে কথা বলে, কিন্তু ফাহাদ একবারও নিজে থেকে কল করেনি। এদিকে বাড়িতে আসার পর ফাহাদের বাবা বলে উঠল, কালকে তোমার ফ্লাইট, তুমি বিদেশ চলে যাচ্ছ। ফাহাদ অনেকবার বলে কিন্তু তারা শোনে না। শেষে ফাহাদ কান্না করেও কোনো লাভ হলো না। 17 বছরের একটা ছেলে কোথায় তার লেখাপড়া করার কথা তা না করে ছেলেটাকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে। যাই হোক, পরিবারের সবাই চায় সে যেন বিদেশে পাড়ি জমায়, তাই সেও আর কিছু বলেনি। ফাহাদ ভেবেছিল সে হয়তো তার বাবা মার কথা মেনে বিদেশে চলে গেলে তারা হয়তো ফাহাদকে অবহেলা করবে না। এসব ভেবে শেষে ফাহাদ রাজি হয়ে যায়। তার ফ্লাইট সকাল 8টায়, তাই কাউকে জানতে পারেনি, শুধু জিহাদকে জানিয়েছে। আর জিহাদ রাতের বেলায় ফাহাদের বাসায় চলে আসে। দুই বন্ধু একসাথে থাকবে বলে। জিহাদ অনেক কান্না করছিল ফাহাদ চলে যাবে বলে। ফাহাদ অনেক বুঝিয়েছে জিহাদকে। তারপর তারা দুই বন্ধু অতীতের গল্প করতে করতে প্রায় অনেক রাত পার করে দেয়। রাতে সব গুছিয়ে রাখার কারণে তারা ভোর 4টায় রওনা দিল। ফাহাদ বাসা থেকে আসার সময় সবাইকে বলে আসে। এয়ারপোর্টে জিহাদ এবং ফাহাদের বাবা ছোট ভাই এসেছিল। ফাহাদ চলে যাবার আগে জিহাদ অনেক কান্না করেছিল, কিন্তু ফাহাদের বাবা কান্না করেনি। এটাই হয়তো পুরুষ মানুষ। তারপর ফাহাদ সবকিছু ঠিকঠাক করে চলে যায় ভিতরে। কিছুক্ষণ পর তাদেরকে বিমানে উঠতে হলো। বিমান ছেড়ে দেয়। ফাহাদ চলে যায় সেই চিরচেনা শহর দেশ ছেড়ে। ফাহাদ নিজেও জানে না তার কি আর কখন এই দেশে আসা হবে। হয়তো বেঁচে থাকলে আসা হবে। যেখানে যাচ্ছে সেখানে মানুষ কেমন হবে তা ফাহাদ নিজেও জানে না। কি করে জানবে? সে তো আর আগে কখনো যায়নি। দীর্ঘ একটা জার্নির পর চলে আসে বিদেশে।
এখান থেকে তাকে নিতে একটা লোক আসে। লোকটার বয়স মনে হয় 45 হবে। লোকটা এসে ফাহাদকে নিয়ে যায় একটা বাসায় আরও কিছু বাংলাদেশের লোক থাকে, তাদের কথা শুনেই বোঝা যাচ্ছে। তারপর এই লোকটা ফাহাদকে একটা রুমে নিয়ে চলে যায়। ফাহাদ ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নেয়, কারণ কালকে সারা রাত জিহাদ আর ফাহাদ মিলে গল্প করেছিল, তাই ফাহাদ আর ঘুমাতে পারেনি, সেজন্য এখন ঘুমাচ্ছে। ফাহাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেয়। তারপর তার বাসায় কল দিয়ে জানিয়ে দেয়। জিহাদও কল দিয়ে জানিয়ে দেয়। জিহাদ আর ফাহাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। পরের দিন থেকেই আবার ফাহাদকে কাজে যেতে হবে, তাই সে আর কোনো কিছু খাবার তৈরি করে রেখে দেয়, এটা যেন সকালে খেয়ে চলে যেতে পারে কাজে। সব কিছু ঠিকঠাকভাবে রান্না করে গুছিয়ে চলে যায় ঘুমাতে। পরের দিন সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে গেল তার কাজের স্থানে। এখানে আজকে ফাহাদের প্রথম দিন, তাই সবাই তার সাথে বেশি কথা বলতে পারেনি, কারণ ফাহাদ দেশের ভাষা জানে না, তাই সেও মানুষের সাথে বেশি কথা বলতে পারেনি। এই কোম্পানিটা বেশ অনেকজন বাংলাদেশের লোক আছে, তাই প্রথম দিন কাজ করতে তেমন একটা সমস্যা হয়নি। প্রথম দিন কাজ শেষ করে চলে যায় তার রুমে। আর ওইদিকে নীলা তো 3 দিন ফাহাদের সাথে কথা না বলে প্রায় পাগল প্রায় অবস্থা। তার বাবা মা এসব দেখে তার ভাইকে বলে ফাহাদকে নিয়ে আসতে। নীলার ভাইও চট্টগ্রাম থেকে নরসিংহীর উদ্দেশ্যে রওনা দেয়। নরসিংহী এসে জানতে পারে ফাহাদকে নাকি জোর করে বিদেশে পাঠিয়ে দেয়। তারপর নীলার ভাইও জিহাদের খোঁজ করতে করতে চলে যায় জিহাদের কাছে। জিহাদের কাছে গিয়ে পরিচয় দেয় যে তার সাথে চট্টগ্রামে দেখা হয়েছিল ফাহাদের। তারপর জিহাদকে ফাহাদের ব্যাপারে জিজ্ঞেস করলে জিহাদ প্রথমে থেকে সব কিছু খুলে বলে দেয়। পুরো কাহিনী শুনে নীলার ভাইয়ের চোখ দিয়ে 2 ফোঁটা পানি আপনি পড়ে যায়। ওখান থেকে জিহাদকে বলে বেরিয়ে পড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে নীলার ভাই। বাসা আসার পর তার বাবা মাকে সব কিছু খুলে বলে। নীলা তো পুরাই কেঁদে দেয়। নীলা তো পারে না এক্ষুনি ফাহাদকে বিদেশ থেকে নিয়ে আসে। নীলার বাবা মাও এসব শুনে চোখ দিয়ে পানি চলে আসে। ওখান থেকে নীলার রুমে চলে যায়, আর নীলার ভাই নীলার পেছনে তার রুমে গিয়ে বলে, তুই যদি সত্যি ফারাদকে ভালোবাসিস তাহলে তুই মন দিয়ে ইন্টার পাস করে ভালো রেজাল্ট করে আনবি। পরের দিনই আমি ফারাদকে তোর কাছে নিয়ে আসবো। নীলা শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে। তার মানে সে পারবে। এইভাবেই কেটে গেল 4টা মাস। এখন ফাহাদ এই দেশের ভাষা পারে, আর কিছুদিন আগে তার মালিক তাকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়, যেন ফাহাদ ভালো করে পড়াশোনাটা শেষ করতে পারে। ফাহাদও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ফাহাদকে তার স্কুল থেকেই অনেক দিন দিয়ে টিচাররা সাহায্য করে। ফাহাদ যে নতুন করে পড়াশোনা শুরু করেছে এটা কেউই জানে না। আসলে ফাহাদ নিজেই কাউকে জানায়নি। প্রথম 2 মাস ফাহাদ ভালোভাবে বেতন বাড়িতে পাঠিয়েছিল, তাই তার সাথে সবাই ভালো ব্যবহার করে। কিন্তু যখন ফাহাদ ইচ্ছে করে 2 মাস টাকা দেয়নি, তখন তারাও বাসা থেকে আর কল করেনি। তাই বুঝতে পারে তার বাবা মা তাকে না, তার টাকাকে ভালোবাসে। তারপর ফাহাদ তার বাবাকে জিজ্ঞেস করেছিল কত টাকা হলে বাড়িতে ভালোভাবে চলতে পারবে। তার বাবা বলেছে 30,000। তারপর থেকে ফাহাদ প্রতি মাসে 40,000 টাকা করে দিত, আর বাকিটা তার কাছে রেখে দিত, ভবিষ্যতে লাগতে পারে বলে। এইভাবে চলে গেল 5টি বছর। ফাহাদ ইন্টারমিডিয়েট শেষ করে এখন মাস্টার্স করতেছে, আর তার বেতন আগে থেকে 3 গুণ বেড়েছে। আগে ছিল 1,20,000। আগে ফাহাদের কোনো সার্টিফিকেট ছিল না, তাই থেকে বেতন কম দেওয়া হতো, আর কাজও করতো বেশি। এই 5 বছরে নীলার ভাই অনেকবার কল করেছে, খোঁজ খবর নিয়েছে। নীলার ভাই যতবার ফাহাদকে খোঁজ খবর নিয়েছে, তার বাবা মা এতবার ফুল দেয়নি। মাঝে মাঝে নীলার সাথেও কথা হতো। আর কিছুদিন আগে ফাহাদের মালিক তার কাছ থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নেয়, ফাহাদকে এই দেশের নাগরিক বানাতে চায়। আর আজকে ফাহাদ এই দেশের নাগরিক পেয়ে যায়। আজকে ফাহাদ অফিস করতেছিল, এমন সময় তার মালিক এসে বলল, 5 বছর হলো আসলি, একবার নিজের দেশ থেকে গিয়ে ঘুরে আয়, আমি ছুটি দেবনি। তারপর ফাহাদ ভাবলো, ঠিকই তো বলল বস, সামনের মাসে কলেজ বন্ধ আছে, প্রায় 20 দিনের মতো, ওই সময়টাতে গিয়ে ঘুরে আসা যাবে। তাই ফাহাদ এই সময় তার বসের কাছ থেকে ছুটি নিয়ে নেয়। দেখতে দেখতে চলে আসে ওই দিন, যেদিন বাংলাদেশে যাবে। কালকে যাবে বাংলাদেশে, তাই আজকে রাতে সব কিছু গুছিয়ে রেখে দেয়। ফাহাদ আর সে বেশি খাবার দিয়ে যায়। ও আপনাদের তো বলা হয়নি, ফাহাদের কোম্পানির পক্ষ থেকে তাকে একটা রুম আর রান্নার লোক দেয়। বাংলাদেশ থেকে এসে যেই রুমে থাকতো, এখন আর ওই রুমে থাকে না, অন্য বাসার ব্যবস্থা করে দিছে ফাহাদের কোম্পানি। সব কিছু ঠিকঠাক করে ঘুমিয়ে পড়ে। সকালে বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। বসের কাছ থেকে 18 দিনের ছুটি নেয়। ফ্লাইটে 11টা এয়ারপোর্ট, ফাহাদের বাসা থেকে বেশি দূর না, আর যেতে তেমন একটা লেটও হবে না। তারপর সব কিছু ঠিকঠাক করে চলে যায় বিমানে। কিছুক্ষণ পর বিমান ছেড়ে দেয় বাংলাদেশের উদ্দেশ্যে। তারপর থেকে আপনারা তো জানেনই, ফাহাদ ঘরে বসে আছে। একটু পর তার ছোট ভাই ছোট বোন আসলো। তার ভাই বোনকে জিজ্ঞেস করলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আরও কিছু কথাবার্তা বলে চলে যায়। একটু পর তার মা এসে খাবার দিয়ে যায়। খেতে নিতে বলে ফাহাদকে। ফাহাদেরও অনেক ক্ষুধা লাগছে, তাই খাবারটুকু খেয়ে নেয়। তারপর তার বাবা মার সাথে বিয়ের টুকটাক কাজ করে কালকেই বিয়ে।
হাত থেকে গায়ে হলুদ। একটু পর ফাহাদের ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে লোকজন এসে হলুদ দিয়ে যেতে। এটা নাকি তাদের নিয়ম, কনের বাসা থেকে বরের বাসায় হলুদ পাঠানো। তারপর রাতের খাবার খেয়ে কনের বাসায় লোক চলে যায়। রাতের বেলা ফাহাদ আর কিছু কলিগদের সাথে ভিডিও কলে কথা বলে ঘুমাতে চলে যায়। সকালবেলা মানুষের চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় ফাহাদের। ফাহাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার মার কাছে যায়, গিয়ে বলে, মা আমায় অল্প কিছু খাবার দাও। তার মা বলল, ওইখানে আছে, নিয়ে খা। ফাহাদ একটু মন খারাপ করে চলে যায় এখান থেকে। বাইরে গিয়ে হালকা নাস্তা করে নেয়। তারপর যায় জিহাদের সঙ্গে দেখা করতে। ফাহাদ যে বাড়িতে আসছে তা জানে না জিহাদ। ফাহাদ জিহাদের বাড়ি গিয়ে দরজা ধাক্কা দেয়। একটু পর জিহাদের মা এসে দরজা খুলে দেয়। জিহাদের মা ফাহাদকে দেখে অনেক খুশি হয়ে বলে, তুই কবে এসেছিস বাবা? আর আমাদের এখানে আগে আসলি না কেন? ফাহাদ বলল, আরে চাচি, আমি কালকে এসেছি, আর কালকে তেমন একটা সুযোগ হয়নি। বাড়িতে বিয়ে জানোই তো, তাই আর আসা হয়নি। এখন বলো জিহাদ কোথায়? আর আজকে তোমার হাতের রান্না খেয়ে যাব। জিহাদ উপরের রুমে আছে, তুই যা, আর আমি তোর জন্য রান্না বসিয়েছি। ফাহাদ জিহাদের মাকে আচ্ছা বলে চলে আসে। আসলে ফাহাদ আর জিহাদ যখন স্কুলে পড়তো তখন থেকে জিহাদের বাড়িতে আসা যাওয়া করতো। যখনই আসতো তখনই জিহাদের মা না খাইয়ে দিত না। সেখান থেকে ফাহাদের কাছে জিহাদের মার রান্না অনেক পছন্দ। ফাহাদ উপরে চলে যায়, গিয়ে দেখে জিহাদের রুমে কেউ নেই। তখনই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসতে লাগলো। আর তখনই ফাহাদ বুঝতে পারে জিহাদ ওয়াশরুমে আছে। ফাহাদের মাথায় দুষ্টু একটা বুদ্ধি আসে, আর ফাহাদ গিয়ে জিহাদের কথার নিচে লুকিয়ে পড়ে। একটু পর যখন জিহাদ ওয়াশরুম থেকে বের হয়ে খাটে বসে, তখনই ফাহাদের কাঁথার নিচ থেকে উঠে ওকে ভয় দেখায়। আর জিহাদ ভয় পেয়ে বেশ জোরেই চিল্লানি দেয়। ফাহাদ জানতো এমনই হবে, তাই সে আসার সময় দরজাটাও বন্ধ করে আসে, যেন কারোর কাছে জিহাদের আওয়াজ না যায়। একটু পর যখন জিহাদ চোখ খোলে তখন দেখে তার সামনে ফাহাদ দাঁড়িয়ে আছে। সে জলদি গিয়ে ফাহাদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুই কখন আসলি আর আমায় বলিসনি কেন? আরে ভাই ছাড়, বলতেছি। তারপর জিহাদ ফাহাদকে ছাড়ে, আর ফাহাদ সব কিছু খুলে বলে কালকে আসার পর থেকে কী কী হয়েছে সব। যখন জিহাদ বলে, এখন কি করবে? 18 দিনের ছুটি নিয়ে আসছি, চলে যাব 18 দিন শেষ হলেই। এত কম সময় নিয়ে কেন আসলি? আমি আসতে চাইনি, আমার বস আমার জোর করে পাঠাইছে। তোর বস জোর করে পাঠাইছে বুঝলাম। তারপর ফাহাদ বিদেশে যাওয়ার পর থেকে সব কিছু খুলে বলে। ফাহাদের বস তাকে পড়াশোনা করতে কতটা সাহায্য করেছে সব কিছু। জিহাদ সব শুনে অনেক খুশি হয়, আর একটু অভিমানও করে ফাহাদের ওপর, কারণ এত কিছু হয়েছে ফাহাদ তাকে কিচ্ছু বলেনি। তারপর ফাহাদ তাকে বোঝাতে থাকে। একসময় জিহাদের অভিমানও ভেঙে যায়। দুই বন্ধু আবার আগের মতো হাসতে হাসতে নিচে নামে। জিহাদের বেশি অভিমান করেনি, কারণ ফাহাদও তার পড়াশোনা এখনও চালিয়ে যাচ্ছে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। জিহাদ আর ফাহাদ দুজন মিলে চলে যায় নিচে গিয়ে জিহাদের মাকে বলে খাবার দিতে। তার মা খাবার দেয়। তখন ফাহাদ জিহাদকে বলে, রেডি হয়ে আয় তাড়াতাড়ি, ফাহিমের বিয়েতে যাব দুজন মিলে। জিহাদ চলে যায় রেডি হতে, আর ফাহাদ জিহাদের মায়ের সাথে বসে কথা বলতে থাকে। আর ততক্ষণে জিহাদ রেডি হয়ে চলে আসে। জিহাদ আসার পর তার মাকে বলে বের হয়ে আসে দুই বন্ধু। রাস্তা দিয়ে একসাথে হাঁটতে থাকে আর অতীতের কথা বলতে থাকে। চলে যায় বাসায়। ফাহাদ বাসায় আসার পর তাকে অনেক কথা, একবারও কেউ জিজ্ঞেস করেনি কোথায় ছিলি বা কি খেয়েছিস, কিছুই বলেনি। দুই বন্ধু মিলে চলে যায় ফাহাদের রুমে। কিছুক্ষণ পর ফাহাদ রেডি হয়ে নিচে আসে। আসার পর দেখে মাত্র 12টা বাজে। বাড়ি থেকে বের হয়ে নামাজ পরিমাণে 2টায়। তাই তারা গল্প করতে থাকে সোফায় বসে। তখন ফাহাদের কিছু আত্মীয় স্বজন আসে আর এসে তাকে কিছু কটু কথা বলে যায়। কথাগুলো ছিল এমন, এত তাড়াতাড়ি বিদেশে যাবার কি দরকার ছিল? টাকার প্রতি এত নেশা ছিল? পরীক্ষাটা পর্যন্ত দেয়নি। তখনই জিয়াদ বলে উঠল, ফাহাদ তার নিজের ইচ্ছায় বিদেশে যায়নি, তাকে জোর করে পাঠানো হয়েছে। আর কে বলল ফাহাদ? আর বলতে পারলো না। ফাহাদ থামিয়ে দেয়, কিছু বলতে দেয় না। তাই আর জিহাদও কিছু বলেনি, আর তার আত্মীয় স্বজনরা কথা শুনিয়ে চলে যায়। তারা চলে গেলে জিহাদ জিজ্ঞেস করলো, তুই আমায় থামিয়ে দিলি কেন? শোন, আমি যে পড়াশোনা কন্টিনিউ করতেছি এই কথা তুই ছাড়া বাংলাদেশের আর কেউ জানে না, আর আপাতত জানাবও না। যখন একেবারে শেষ করব তখন তুই বলিস যা, কিন্তু এখন না, মনে থাকে যেন। ওকে। একটু পর ফাহাদ তার বাবা মা ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। তখন জিয়াদকে ওখানে রেখেই আসছিল। যাওয়ার সময় শুনতে পায় তার বাবা মার কাছে একটা লোক টাকা চাইছে। তার বাবা মা বলে, দেখেন আর কিছুদিন সময় দিন, ফাহাদ তো দেশে চলে আসছে, ওকে খুব তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি, আর ও চলে গেলে আপনার টাকাটা পেয়ে যাবেন। তখনই ফাহাদ তার বাবা মার রুমে ঢুকে। তার বাবা মাকে দেখে একটু ঘাবড়ে যায়, বলে ওঠে, তুই এখানে কি করিস? ফাহাদ তার বাবা মার সাথে কথা না বলেই লোকটাকে বলল, কত টাকা পাবেন তাদের কাছে? আজকার বাবা মা বলেনি। 1,20,000। এই ঠিকানা থেকে কালকে গিয়ে নিয়ে আসবেন।
এটা বলে ফাহাদ তার বাবা মার রুম থেকে বের হয়ে আসে। তাদের কিচ্ছু বলেনি। একটু পর বিয়ের বরযাত্রী বের হবে বাসা থেকে, তাই জিহাদ আর ফাহাদ একটু দোকানে গিয়ে কিছু জিনিস খাচ্ছিল। তখন জিহাদকে একটা সিগারেট নিয়ে আসে। তা দেখে ফাহাদ জিজ্ঞেস করলো, এই সব কবে থেকে খাওয়া শুরু করলি? জিহাদ বলল, তুই চলে যাওয়ার পর থেকে। মানে? তুই তো স্বার্থপরের মতো করে চলে গেলে আমায় একা রেখে। আমিও আর কোনো বন্ধু বানাইনি, এটাকে সঙ্গী করে নিয়েছি। ওর কথা শুনে ফাহাদ কি বলবে বুঝতে পারতেছে না। এই জিহাদের কাছ থেকে সিগারেটটা নিয়ে ফেলে দেয়। তারপর দোকান থেকে চলে আসে। এসে 2টা গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। তারপর সবগুলো গাড়ি ছাড়ার অপেক্ষায় বসে আছে তারা দুজন। একসময় সব গাড়ি ছেড়ে দেয়। তখন জিহাদ আর ফাহাদ জিহাদের বাইক নিয়ে বেরিয়ে পড়ে। বাইকটা অনেকটা বেশি জোরেই চালায়, যার কারণে ওরা দুজন বর আসার আগে চলে আসে বিয়েতে। এসে দেখে তারা কিছু মেয়ে আর কিছু ছেলে গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। কিছু না বলে ফাহাদ ভেতরে চলে যায়। সাথে সাথে জিয়াদও চলে যায়। এটা দেখে মেয়েরা রেগে যায় আর কিছু গালি দিতে থাকে, যা ফাহাদের কান পর্যন্ত পৌঁছায় না। বিয়ে বাড়িতে জিহাদ আর ফাহাদ বসে আছে এক কোণায়। কিছুক্ষণ আগে বরের গাড়ি আসে। হঠাৎ করে একটা মেয়ে এসে ফাহাদের পাশে বসলো। তখন ফাহাদ কিছু বললো না। সে নিজের মতো করে ফোন টিপতেছিল। হঠাৎ মেয়েটা বলে উঠলো, ফাহাদ, তুমি আমায় চিনতে পারোনি? ফাহাদ মেয়েটার দিকে তাকিয়ে একটু দেখে। চিন্তা করতে লাগলো, সে তো এই মেয়েকে আগে কোথাও দেখেছে বলে মনে পড়তেছে না। তাহলে মেয়েটা যে বললো। ফাহাদ জিহাদের দিকে তাকিয়ে তাকে চোখে ইশারা করলো। জিহাদ এতক্ষণ চুপ করেই ছিল। ফাহাদের অবস্থা দেখে সাথে সাথে হেসে দেয়। তারপর বলে দেয়, বন্ধু, এটা জেনিয়া। আর কিছু বলতে পারলো না ফাহাদ। তাকে ইশারা করে না করে দেয় এসব না বলতে। ওহ জেনিয়া, সরি, তোমাকে আসলে চিনতে পারিনি। আসলে অনেক আগে দেখেছিলাম তো, তাই মনে নেই। যাক, নাম বলাতে তো চিনতে পেরেছো। আমি তো ভাবছি নাম বললেও চিনবে না। আরে তেমন কিছু। কথা আর শেষ করতে পারেনি। কথার মাঝখানে একটা মেয়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ফাহাদের মনে হলো সে মেয়েটিকে চিনে। সে মেয়েটিকে জিজ্ঞেস করে, এই যে ম্যাডাম, আপনি কে? চিনলাম না তো। তখনই জেনিয়া এসে জোর করে মেয়েটাকে ছাড়ায় ফাহাদের কাছ থেকে। যখন মেয়েটার মুখের নিকাবটা সরায় ফাহাদ দেখে তো অবাক। ফাহাদ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, নীলা? এটা শুনে জিহাদও তাকায়। তাকে মেয়েটার চেহারা দেখতে পায় না। তখন জেনিয়া জিহাদকে একটু দূরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, এটা কে জিহাদ ভাই? আমাদের স্কুল থেকে যখন পিকনিকে নেয় 5 বছর আগে, তখন তার সাথে চট্টগ্রাম দেখা হয়েছিল। জেনিয়াকে জিহাদ বিয়ে করার কথা বলে না। আসলে জিহাদকে আরও অনেক আগেই ফাহাদ এই বিয়ের কথা বলেছিল। আর ওই দিন ফাহাদও নীলাকে দেখে এখানে দেখে অবাক হয়ে যায়। ফাহাদ নীলার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করো? নীলা তখনও কাঁদতে ব্যস্ত। তখন ফাহাদ একটা ধমক দিয়ে বলল, তোমার বিয়ে হয়নি? নীলা হেঁচকি তুলতে তুলতে বলল, আমি আপনার বউ হয়ে অন্য মানুষকে কেন বিয়ে করব? আপনি যখন আমায় না বলে চলে গেলেন বিদেশে, তখন আমি অনেক কান্না করি। তারপর ভাইয়া আমায় বলেছিল আমি যদি ভালো করে পড়াশোনা করে ইন্টারে ভালো রেজাল্ট করতে পারি, তখন ভাইয়া আপনাকে বিদেশ থেকে নিয়ে আসবে। তখন থেকে আমি পড়াশোনা করার পাশাপাশি পর্দাও করতাম, কারণ আমাকে দেখার অধিকার একমাত্র আপনার আছে। এই কথা শুনে তো ফাহাদ পুরাই অবাক হয়ে যায়। আর সাথে সাথে নীলাকে একটানে বুকের মধ্যে নিয়ে আসে। তার কপালে একটা দীর্ঘ চুমু খায়। নীলাও ফাহাদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আসলে এই কান্না কষ্টের না, এটা সুখের কান্না। ওরা যেহেতু এক সাইডে দাঁড়িয়েছিল তাই কেউ তাদের দেখেনি। কিন্তু জেনিয়া যখনই এটা দেখে আসতে যাবে, তখনই আগে নীলার পুরো পরিবার চলে আসে। নীলাকে এইভাবে একটা ছেলেকে জড়িয়ে ধরতে দেখে যখনই তার বাবা তাকে মারতে আসবে, ঠিক তখনই নীলার ভাই তাকে থামিয়ে দেয় আর বলে এটা ফাহাদ। এটা শুনে নীলার বাবা আর কিছু বলে না, কারণ নীলার বাসায় সবাই ফাহাদকে পছন্দ করেছে। আর ফাহাদের প্রতি নীলার পাগলামি দেখে আর কেউ কিছু বলেনি। এখানে যে এত কিছু হয়ে গেল সেদিকে নীলা আর ফাহাদের কোনো হুঁশই নেই। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে রেখেছে, ছাড়বার খবরই নেই। তখন জিহাদ আর জেনিয়া আসে। জিহাদ ফাহাদের ডাক দেয়। ফাহাদ নীলাকে ছেড়ে দেয়, কিন্তু নীলা সবাইকে দেখে লজ্জায় ফাহাদের বুকে মুখ লুকায়। তখন জেনিয়া বলে উঠল, বাহ ফাহাদ, বাহ! এত আগের একটা মেয়েকে মনে রাখতে পারছো আর আমায় চিনতে পারোনি। ফাহাদ কিছু বলতে যাবে, তার আগেই নীলা ফাহাদের বুক থেকে মুখ উঠিয়ে বলল, আপনাকে কেন মনে রাখতে হবে আমার স্বামী? নীলার কথা শুনে জেনিয়া পুরো টাসকি খেয়ে যায়। ফাহাদ কবে বিয়ে করেছে এটা তো জানতো না। তখন জেনিয়া বলল, কি আবুল তাবুল বকতেছো? আবল তো বল আমি না, আপনি বকতেছেন। জেনিয়া আর কিছু বলতে পারলো না। খাবার খেতে যাওয়ার জন্য কয়েকটা লোক এসে বলে গেছে। আমি আর জেহাদ ওই দিকে যাচ্ছি, তুমি তোমার পরিবারের সাথে বসে খেয়ে নাও।
কিন্তু ফাহাদের কথা শুনে না নীলা। তার এক কথা, সে ফাহাদের সাথে খাবে, কিন্তু ফাহাদের সাথে কিভাবে খাবে? নীলা তো পরপুরুষের সামনে নিকাব খুলে না। তাই বাধ্য হয়ে ফাহাদ আর জিহাদকে নীলার পরিবারের সাথে যেতে হলো। ফাহাদ তাদের সাথে ভালো ব্যবহার করে। নীলার বাবা মা তো ফাহাদকে পেয়ে অনেক খুশি। তারপর নীলাকে আর ফাহাদকে আলাদা একটা রুমে বসানো হলো আর জিহাদকে নীলার পরিবারের সাথে বসতে হলো। জিহাদ যেহেতু নীলার ভাইকে আগে থেকেই চিনে, তাই আর কোনো সমস্যা হয়নি। আর ওইদিকে নীলা আর ফাহাদকে এক রুমে দিলে নীলা দুটো বাসনে খাবার সার্ভ করে যায়। তখন ফাহাদ তাকে আটকে দেয়। ফাহাদ বলে, তুমি বসো এখানে। নীলা কিছু না বলে চুপ করে বসে। আর ফাহাদ এক প্লেটে খাবার নিয়ে এসে নীলার সামনে বসে। ভাত মেখে যখন নীলার মুখের সামনে ধরে, বললো হা করতে। নীলা তো প্রায় খুশিতে তো চোখ দিয়ে পানি পড়ে যায়। ফাহাদ বলে, তুমি কান্না করছো কেন? না, এমনি আর কি। আপনি আমায় খাইয়ে দিচ্ছেন তো, তাই খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ফাহাদ আর কিছু বলে না, একটা হাসি দিয়ে খাওয়াতে থাকে, সাথে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষ করে সেখানে বিয়ে পড়ানো হবে, সেখানে যেতে যাবে। তখনই নীলা এসে বলল, আমিও যাব আপনার সাথে। কিন্তু ফাহাদ না করে দেয় আর বলে, তুমি এখানে থাকো বাবা মার সাথে। ফাহাদ নীলার বাবা মাকে বাবা মা বলেই ডাকে। আসলে নীলার বাবা মা তাকে বলতে বলেছে। প্রথম তার একটু সমস্যা হলেও কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। আমি আপনার সাথে যাব, আমি কিচ্ছু জানি না। তারপর নীলার পরিবারও বলতে শুরু করলো ওকে নিয়ে যেতে। তাই ফাহাদও আর না করেনি। তাই তিনজন মিলে চলে আসলো সেখানে বিয়ে পড়ানো হবে। নীলের পরিবার আরেক সাইডে, নীলাদের একটু দূরে দাঁড়িয়ে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। বর এবং কনেকে কবুল বলতে বলা হলো। ফাহিম প্রথমে বলে দিল, কিন্তু তার কনেকে বলতে একটু সময় নিল। এতদিন যেই বাড়িতে বড় হয়েছে সেই বাড়ি ছেড়ে যেতে একটু তো কষ্ট হবেই। বিয়ে শেষ, এখন বরপক্ষ কনে নিয়ে চলে আসবে। এমন সময় নীলা ফাহাদকে টেনে নিয়ে এক সাইডে যায়। এটা বসে নীলার পরিবারের লোকজন দেখে ফেলে, তাই তারাও তাদের দুজনকে ফলো করে যেতে থাকে। ওইদিকে নীলা ফাহাদকে বলছে, আমি আপনার সাথে যাব। এখন তো সবাই সবার বাসায় চলে যাবে, তখন আপনাকে আর পাবো না। ফাহাদ তো নীলার কথা শুনে অবাক, কারণ ফাহাদকে নীলা এত ভালো করেও চিনে না। হ্যাঁ, তাদের 5 বছর আগে বিয়ে হয়েছে, তো 5 বছর তাদের কোনো যোগাযোগ ছিল না। আজ হঠাৎ করে দেখে এত কিছু, এখন আবার তার সাথে যেতেও চাচ্ছে। তখন ফাহাদ বলল, নীলা শোনো, এখন তো আমার সাথে যেতে পারবে না, কারণ তোমার কথা আমার বাসায় কেউ জানে না, আর তুমিও তো আমায় ভালো করে চেনো না। তোমাকে আমি যতটুকু চিনি তাতেই হবে। আর বলনি আগে, আজকে গিয়ে বলে দিবে। তখন নীলার পরিবার আসলো। নীলার বাবা ফাহাদকে ডাক দিয়ে কাছে নিয়ে আসে, সাথে নীলাও আসে। তারপর নীলার বাবা বলতে লাগলো, ফাহাদ, তুমি নীলাকে এখন তোমার সাথে নিয়ে যাও। দুদিন পর গিয়ে আমরা তোমার পরিবারের সাথে কথা বলে আসবো। নীলা তার বাবার কথা শুনে খুশি হয়ে যায়। নীলার বাবা আবার বলতে থাকে, দেখো বাবা, আজকে প্রায় 5 বছর পর আমার মেয়েকে এতটা খুশি দেখলাম। আমার মেয়েটাই 5টা বছর ধরে প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। আজকে তোমাকে দেখে এতটা খুশি সে। ফাহাদ তার কথা বুঝতে পারে, কিন্তু তার নিজের বাসায় তো তার গুরুত্ব নেই। সেখানে নীলাকে তার অবহেলা করবে না তার কি গ্যারান্টি নেই? ফাহাদ চাচ্ছে না নীলার কোনো প্রকার কষ্ট পাক। তারপর ফাহাদ নীলার ভাইকে ডাক দিয়ে নিয়ে যায়। জিয়াদের সাথে যায়। তখন জিয়াদ আর ফাহাদ মিলে নীলার ভাইকে পুরোটাই বোঝায়, আর সেও বোঝাতে পারে। নীলার ভাই নীলাকে একটু দূরে নিয়ে গিয়ে কি যেন একটু বলে। পরে নীলা ফাহাদকে এসে জড়িয়ে ধরে সবার সামনে। ফাহাদও তার মাথায় হাত রাখে। তখন ওইখান থেকে সবাই চলে যায়। যাওয়ার সময় নীলার ভাবি বলে যায়, নীলা, আমরা যাই, তোমার কাজ শেষ হলে চলে এসো। এটা বলে হাসতে হাসতে চলে যায়। সবাই যাবার পর ফাহাদ নীলার মুখটা নিজের বুক থেকে উঠিয়ে বলল, আচ্ছা, ভাইয়া তোমাকে কি বললো যে তুমি সবার সামনে এসে আমার জড়িয়ে ধরলে? সব কিছু বলেছে ভাইয়া। ও, তার মানে ফাহাদের সাথে তার পরিবারে যা যা করেছে সবই জানে নীলা। যতক্ষণ না পর্যন্ত বরযাত্রী রওনা হয় ততক্ষণ পর্যন্ত নীলা ফাহাদকে জড়িয়ে ধরে রাখে, আর ফাহাদের বুকে মুখ রেখে বাচ্চাদের মতো করে কথাগুলো বলছিল। এমন সময় সবার বাসায় নীলা আসার সময় ফাহাদের ফোন নাম্বার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু নিয়ে আসে, যেন ফাহাদের সাথে কথা বলতে তার সমস্যা না হয়। বাড়িতে আসার পর জিহাদ চলে যায় তার বাসায়, আর ফাহাদ চলে যায় তার ঘরে। বাড়িতে অনেক পেহমান, তাই ফাহাদ তার ঘরের দরজা লাগিয়ে শুয়ে পড়ে। সন্ধ্যার দিকে ফাহিমের শালি ঈশা বলছে, দুলা ভাই, আপনার নাকি ভাই আছে? কোথায় সে? তাকে তো দেখলাম না। ভাই একটু অসুস্থ, তাই ঘরে শুয়ে আছে। ও। তারপর ঈশা আর কিছু জিজ্ঞেস করেনি। একটু পর ফাহাদের বাবা মা তার রুমে গিয়ে ডাকছে। ফাহাদ, দরজা খোল। ফাহাদ তখনও ঘুমেতেই ছিল। তার বাবার ডাক তাকিতেই ঘুম ভেঙে যায়। উঠে এসে দরজা খুলে দেয়। তখন ফাহাদের বাবা তার ঘরে ঢুকে জিজ্ঞেস করে, এতক্ষণ ধরে ডাকতেছি, কোথায় ছিলি? ঘুমাচ্ছিলাম। কিছু বলবেন নাকি? না, দেখতে আসলাম তুই কি করতেছিস। বিয়েতে ভালো করে খেয়েছিস? ফাহাদ একটু ইমোশন হয়ে গেল, কারণ তার বাবা তাকে কতদিন পর খাবার খেয়েছে নাকি জিজ্ঞেস করছে। খেয়েছি। আপনারা খেয়েছেন? আচ্ছা চল নিচে যাই, ওখানে সবাই আড্ডা দিচ্ছে, আর রাতের খাবার একবারে খেয়ে আসিস তোর রুমে। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি।
তুই আয়, আমরা একসাথে নিচে যাব। তখন ফাহাদ আর কিছু না বলে চলে যায় ফ্রেশ হতে। প্রায় 10 মিনিট পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। তারপর তার লাগেজ থেকে কার জন্য কী এনেছে এইসব নিয়ে তার বাবার সাথে নিচে যায়। নিচে গিয়ে সবার জিনিস সবাইকে দিল, শুধুমাত্র দিতে পারলো না ফাহিমের বউ আর শালিকে। দিবেই বা কীভাবে? সে কি জানতো নাকি বাসায় বিয়ে? সে তো শিপা আর ঈশাকে বললো তাদেরকে শপিং করিয়ে নিয়ে যাবে, আর ঈশা তো আর একা নিয়ে যাবে না, তাই সাথে করে শিফাকেও নিয়ে নিল। তারা দুজন মিলে না হয় ফাহিমের বউয়ের জন্য অনেক কিছু নিয়ে আসবে। তারপর তারা বেরিয়ে পড়ে শপিংয়ের উদ্দেশ্যে। তারা দুজন ফাহাদকে ঘোরাতে ঘোরাতে শেষ। যখন তারা শপিং করছিল তখন নীলা কল দেয়, আর ফাহাদ নীলার সাথে কথা বলতে থাকে। একসময় তারা শপিং শেষ করে চলে আসে ফাহাদের কাছে। তখন ফাহাদ নীলাকে বলে ফোন রেখে দেয়, আর তাদের নিয়ে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। তখন ঈশা প্রশ্ন করে বসলো, আপনি এতক্ষণ ধরে কার সাথে কথা বলতেছিলেন? আপনাকে বলার প্রয়োজন মনে করি না। প্রথমত আমি আপনার ছোট, তাই আমাকে তুমি করে বলবেন। আর বলার সমস্যা কি? আমার তো মনে হয় আপনার বউর সাথে কথা বলছিলেন। তখনই শিফা বলে উঠল, আরে ভাইয়া তো এখনো বিয়ে করেনি। আপনি ঠিক ধরেছেন, আমি আমার বউয়ের সাথেই কথা বলছিলাম। আর আমি আমার বউ ছাড়া আর কোনো মেয়েকে তুমি করে বলি না। ঈশা ফাহাদের কথা গুরুত্ব না দিয়ে শিফাকে বলল, উনি এখনো বিয়ে করেনি? শিফা কিছু বলতে যাবে তার আগেই ফাহাদ বলে উঠল, কে বলেছে আমি বিয়ে করিনি? আমার আপনার মতো একটা বাচ্চাও আছে। এটা শুনে ঈশা আর শিফা দুজনেই হেসে দেয়। তখন ঈশা জিজ্ঞেস করলো, আপনার বয়স কত? 23 বছর। ঈশা কিছু বলতে যাবে তার আগে তারা বাসায় চলে আসে, আর তাই ঈশা কিছু বলতে পারলো না। বাসায় যাওয়ার পর ফাহাদ তার রুমে চলে যায়। তারা দুজন কি নিয়ে শপিং করলো সেটা সবাইকে দেখাতে ব্যস্ত। কিছুক্ষণ পর ফাহাদের বাবা ফাহাদকে ডাকে। ফাহাদ তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? বসো, সবাই একসাথে খাবো। আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, আপনি খান। ও আচ্ছা, তোমার একটা কথা বলার ছিল। জি বলেন। তুমি তো বলেছিলে টাকা কালকে ওনাকে দিয়ে দিবে। কিসের টাকা? 1,20,000। আমার কাছে তো এত টাকা নেই। আর আমি তো কথাটা এই জন্য বললাম যাতে ফাহিমের বিয়েতে কোনো ঝামেলা না করে। আর আমি তো আপনাকে টাকার কথা বলছি, আপনি টাকা দিলে ওই টাকা দিয়ে ব্যবসা করব। আমার কাছে কোনো টাকা নেই, আর তুমি একেবারে চলে আসছো কেন? আমি কোনো টাকা দিতে পারবো না, তুমি আবার ফিরে যাও বিদেশ। আপনি যত টাকা বলেছেন তার থেকে বেশি টাকা দিয়েছি প্রতি মাসে আপনাদের, তাহলে আজকে কেন আমায় কিছু টাকা দিতে পারবেন না? তোমাকে কি বললাম তা শুনতে পাওনি? আমার কাছে টাকা নেই। তোর বাবার কাছে টাকা চাচ্ছিস কেন? নিজে কাজ করে তারপর টাকা আয় কর। ফাহাদের মা মাঝখানে এসে এই কথা বলে উঠল। ফাহাদ একটা কথা বলে উঠল, আমি জানতাম আপনি আপনার ছোট ছেলেকে আমার থেকে একটু বেশি ভালোবাসেন, তাই বলে আমার সাথে এমন করলেন আপনারা। ক্লাস 10-এ ওঠার পর থেকে বাবা মার ভালোবাসা কি বুঝতে পারেনি। আপনারা আমার সেই ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। আমাকে পরীক্ষাটা পর্যন্ত দিতে দেননি আপনারা, তার আগেই পাঠিয়ে দিলেন বিদেশে। আর এই 5 বছরে আপনাদের 23,20,000 টাকা দিলাম, 1 টাকারও কোনো হিসাব নেই। আপনারা আমায় 4 লাখ টাকা দিয়ে পাঠিয়েছেন। আমি নিজের চেষ্টায় সেখান থেকে বড় রাষ্ট্রে যাই, তারপরও আপনাদের কাছে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু থাক, আর কিছু বললাম না, বললে আপনাদেরই সম্মান যাবে। আমি কখনোই এই কথাগুলো বলতাম না, শুধুমাত্র আজকে আপনাদের এই ব্যবহারের জন্য বললাম। আর যদি কোনো ভুল করে থাকি মাফ করে দেবেন। এখান থেকে ফাহাদ তার রুমে চলে যায়, আর হাতে একটা ব্যাগ নিয়ে বের হতে যাবে রুম থেকে। তখনই নীলা কল দেয়, আর ফাহাদ নীলার সাথে কথা বলতে বলতে চলে গেল বাসার বাইরে। ওখান থেকে সোজা চলে যায় জিহাদের বাসায়। জিহাদ এসে দরজা খুলে দেয়। ফাহাদকে জিজ্ঞেস করলো, কিরে এত রাতে তুই? কোনো সমস্যা? কোনো সমস্যা না হলে কি আসতে পারি না? আর এখন তো মাত্র 9টা বাজে। আসতে পারবি না কেন? এটা তো তোরে বাসা, আয় ভেতরে আয়। ফাহাদ ভিতরে যায়, গিয়ে তাদের জন্য বিদেশ থেকে আনা সব কিছু দিল। জিহাদের মা এতগুলো প্রথমে নিতে চায়নি, পরে ফাহাদের জোর করে দিছে। জিহাদ তো গিফট পেয়ে সেই খুশি। রাতের খাবার জিহাদের বাসায় খেয়ে বের হয় বাসার উদ্দেশ্যে। জিহাদের মা অনেকবার বলেছিল তাদের ওখানে থাকতে, কিন্তু ফাহাদ থাকেনি। ফাহাদ নিজের বাসায় চলে আসে। আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে। তখন ফাহাদ শিফাকে ফোন করে বলল দরজা খুলতে। শিফা এসে দরজা খুলে দেয়, আর ফাহাদ তার রুমে চলে যায়। এর মধ্যে নীলার সাথে অনেক কথাই হয়। এইভাবে চলে যায় 8 দিন। আর মাত্র ফাহাদের ছুটি 10 দিন আছে। তার পরিবারের আগে থেকে একটু পরিবর্তন হয়নি। ফাহাদ বাড়ি আসার পর থেকেই বাসায় শুধু একবেলা খেয়েই ছিল, আর খায়নি। বেশিরভাগ খাবার জিহাদের বাসায় খায়। এই কয়েকদিনে নীলাও তো প্রায় ফাহাদের জন্য পাগল হয়ে যায়। নীলার আপুর একটা মিটিং ছিল ঢাকায়, সে তার বাবার সাথে ঢাকায় এসেছিল শুধু ফাহাদের সাথে একবার দেখা করতে। ফাহাদ 10 দিন পর চলে যাবে। নীলার পরিবারের মধ্যে অনেকবার বলেছে ফাহাদকে তাদের বাড়িতে যেতে, কিন্তু এতদিন সে যায়নি, আজকে যাবে। তাই জিহাদকে নিয়ে নীলার বাসার জন্য রওনা হয়। জিহাদ আর ফাহাদ বাসের মধ্যে বসে আছে। হঠাৎ জিহাদ বলে উঠল, তুই কি সত্যি সত্যি চলে যাবি 10 দিন পর?
হঠাৎ এই প্রশ্ন করলি কেন? না, আসলে তুই ভাবিকে রেখে আবার চলে যাবি নাকি তাই জিজ্ঞেস করলাম। নীলার বাসায় চল, গেলেই দেখতে পাবি। দীর্ঘ একটা জার্নি শেষ করে তারা চলে যায় চট্টগ্রাম। আগে থেকেই অনেক সুন্দর দেখতে হয়েছে শহরটা। 5 বছর আগে এসেছিল দুই বন্ধু, আজকেও দুই বন্ধু একসাথে। শুধু পার্থক্যটা হলো আগের বার স্কুল থেকে পিকনিক এসেছিল আর এখন যাচ্ছে বন্ধু জনের শ্বশুর বাড়ি। এখন তারা দাঁড়িয়ে আছে চট্টগ্রাম বাস স্টেশনে। এখান থেকে নীলাকে কল দেয় ফাহাদ। কল দিয়ে জিজ্ঞেস করে, নীলা, তোমার জন্য কি নিয়ে আসবো? আমার কোনো কিছু লাগবে না, তুমি তাড়াতাড়ি বাসায় এসো। আরে বলো না তোমার জন্য কি নিয়ে আসবো। আচ্ছা, আমার জন্য ফুচকা নিয়ে এসো, আর কিছু আনতে হবে না। ফাহাদ বুঝতে পারে নীলা হয়তো ভাবছে তার কাছে টাকা নেই। নীলার সাথে কথা শেষ করে জিহাদ আর ফাহাদ দুজন মিলে অনেকটা ফ্রুটস কিনে আর নীলার বাসার জন্য জিহাদ তার হবু বউ এবং জিয়াদের বাবা মা ফাহাদকে মিলে সবাই জামা কাপড় কিনে। আর আসার সময় জিহাদের মার কাছ থেকে সব কিছু জেনে আসে নীলার বাসায় কি কি নিয়ে যাবে। প্রায় 30 মিনিট পর দুজন সব কিছু কেনা হলো। এখন একটা প্রাইভেট কার নিয়ে রওনা হয় নীলার বাসার জন্য। 10 মিনিট পর তারা দুজন চলে আসে। বাসার সামনে এসে গাড়ির হর্ন দিলে তার একটু পর নীলার ভাই আসলো। এসে বলল, আরে ফারাদ, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে চলো। আসলে ভাইয়া এখানে কিছু ব্যাগ ছিল, যদি কাউকে ডাক দিতেন। এসব আনার কি প্রয়োজন ছিল? এই বলে নীলার ভাই গাড়ির সামনে যায়। সে মনে করেছে 2-3 ব্যাগ, কিন্তু এখন ব্যাগ দেখে সে অবাক হয়ে যায়। তারপর কাজের লোকটাকে, কাজের লোকের হাতে এইসব ব্যাগ দিয়ে বলল ভেতরে রেখে আসতে। কাজের লোকটা ভেতরে ব্যাগগুলো রাখতে গেল। নীলা নিচে এসে জিজ্ঞেস করলো, কে এসেছে? চিনি না, তাদের আগে কখনো দেখিনি। দুজন ছেলে। নীলা ভাবছিল ফাহাদ এসেছে, তাই সে গাড়ির হর্ন শুনতে তাড়াতাড়ি করে নিচে আসে। সেভাবে ফাহাদের কাছে তো এত টাকা নেই, তাহলে অন্য কেউ এসেছে। নীলা এসব ভাবতে থাকে, তার মধ্যেই সবাই ভেতরে আসে। নীলার ভাই, ফাহাদ, জিহাদ আর কাজের লোক। নীলা তো তাদের দেখেই অবাক। তখন সে ফাহাদকে জিজ্ঞেস করলো, আপনার কাছে টাকা নেই, এত কিছু আনতে গেলেন কেন? ফাহাদ কিছু বললো না। তার আগে নীলার পুরো পরিবার এসে জিহাদ আর ফাহাদকে বসে জামাই আদর করতে লাগলো। ও, আপনাদের তো বলা হয়নি, নীলার বড় বোন তার হাজব্যান্ডের সাথে কানাডা ঘুরতে গিয়েছে। জিহাদ আর ফাহাদকে খাইয়ে রুমে পাঠানো হলো। জিহাদকে নীলার ভাই নিয়ে গেল, একটা রুম দেখিয়ে দিল। আর ফাহাদকে নীলার সাথে রুমে নিয়ে গেছে। রুমে গিয়ে নীলা একটা কথা বলেনি। ফাহাদ কিছু বললেও তার উত্তর দিচ্ছে না। ফাহাদ বুঝতে পারে নীলা তার উপর অভিমান করেছে, তাই সে নীলার পেছনে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, জান, আমার উপর রাগ করেছো? আমি কেন রাগ করতে যাব? আমি কে আপনার? আমার কথা কেন শুনবেন? আমি তো আপনার কেউ না। জান বলো, আমি তোমার সব কথা শুনবো, শুধু একবার বলে দেখো। আমি আপনাকে না করেছিলাম না কিছু না আনতে? আপনার কাছে টাকা নেই আমি জানি, তাহলে না করার পরও এত কিছু কেন আনলেন? দেখো, 5টা বছর ওরা তোমাকে আমার জন্য সেফলি রেখেছে। ওরা তোমার বাবা মা। আমি তো গত 7 বছরও এতটুকু ভালোবাসা পাইনি যতটা তোমার বাবা মা এই 8 দিনে দিয়েছে। আর সব থেকে বড় কথা হলো, ওরা আমার সব থেকে মূল্যবান জিনিসটা সেফ রেখেছে। আর আমিও তো 5 বছর পর আবার তোমার বাসায় আসলাম, তাই তাদের জন্য তো কিছু আনতে হবেই। তাই বলে এত কিছু? এখন এসব বাদ দাও, আসার পর থেকে তুমি একবারও আমার জড়িয়ে ধরোনি। এটা বলাতে নীলা ফাহাদের দিকে ঘুরে তাকে জড়িয়ে ধরে। আর তারা দুজন মিলে একটু ঘুমিয়ে নেয়। যেহেতু দুপুরবেলা, বিকেলে ঘুম থেকে উঠে বসার রুমে যায় ফাহাদ আর নীলা। গিয়ে দেখে তার বড় বোন এসেছে, কিন্তু নীলা তার সাথে বেশি একটা কথা বলেনি। ফাহাদ আর জিয়াদ গিয়ে একটা জায়গায় বসে। নীলার বাবাকে কিছু বলবে বলে নীলার বাবা বলতে বলল। তখন ফাহাদ বলতে শুরু করলো, আপনি তো আমার ব্যাপারে সব কিছু জানেন। আমার বাবা মা আমাকে কতটা অবহেলা করে, আর আমি এই 5 বছরে আমি যতটুকু আয় করেছি পুরোটা তাদের কাছে। এখন সেটা আমাকে দিতে চাচ্ছে না, তাই এখন হয়তো ছোটো একটা চাকরি করতে হবে। এখন আমার হাতে কি আপনার মেয়েকে দিতে পারবেন? দেখো, তোমার ব্যাপারে আমি আগে থেকেই সব জানি, আর তোমাকে কাজ নিয়ে চিন্তা করতে হবে না। তুমি আমার অফিসে চাকরি করবে, আর অফিসের পক্ষ থেকে তোমাকে বাসা দিবে। দেখ নীলা, এখনো সময় আছে, রাব্বিকে বিয়ে করে নে। এই ছেলের কাছে কিছু নেই, আর রাব্বি তোকে অনেক ভালো রাখবে। আপু, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমার বিয়ে 5 বছর আগে হয়ে গেছে। আর আমার বিয়ের পর থেকে 1000 টাকার উপরে কোনো জামা আমি পরিনি। আমার হাজব্যান্ডের যেন কষ্ট না হয়। দরকার হলে আমি আরও কম টাকা জামা কাপড় পরবো, তাও আমি ওনার সাথেই থাকবো। ফাহাদ নীলার বাবার কথা শুনে অনেক খুশি হয়, কিন্তু নীলার বোনের কথা শুনে অবাক হয়ে যায়। ভাইয়া, রাব্বিকে? আপুর দেবর। আচ্ছা ভাইয়া, আমি নীলাকে আমার সাথে করে নিয়ে যেতে পারবো তো? তোমার বউ, তোমার যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাও। বাবা, আপনার? আমার আর কি আপত্তি থাকবে? তারপর একে একে সবাইকে জিজ্ঞেস করলো, কারোর কোনো আপত্তি নেই। সেটা নীলাকে বলল, নীলা, তোমার?
আমার আপত্তি থাকবে কেন? আমি তো আরও আপনাকে বলতেছি। তারপর ফাহাদ তার বসকে কল দেয় আর বলে, বস, আমি তো আর 10 দিন পর ব্যাক করব। এখন আমার ওয়াইফকে নিয়ে আসবো, আপনি একটু কষ্ট করে ম্যানেজ করে দেন। ফোনের ওপাশে কি বললো শোনা যায় না। ঠিক আছে বস, ভালো থাকেন। আর আমি এদিকে সব কাগজপত্র রেডি করতেছি। কথা বলে ফোন রেখে দেয় আর ফাহাদের দিকে সবাই জিজ্ঞাসাবোধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা বুঝতে পারে ফাহাদ সবাইকে সব কিছু খুলে বলে। সবাই জানে বিশ্বাস করতে পারছে না। ফাহাদ এটাও বলে এতক্ষণ তাদেরকে পরীক্ষা করতেছিল, তারপর তাদের দুজনকে আজকে এখানে থেকে কালকে যেতে বলে, তাই তারাও রাজি হয়ে যায়। আজকে রাতে ফাহাদ আর নীলাকে নিয়ে নীলার ঘরে থাকতে বলে। রাতের খাবার খেয়ে সবাই যায় যার যার রুমে চলে যায়। ফাহাদ গিয়ে বিছানায় শুয়ে পড়ে আর নীলা তার বুকের উপর শুয়ে পড়ে। ফাহাদ আর কিছু বলেনি, শুধু তাকে 2 হাত দিয়ে পরম যত্নে জড়িয়ে ধরে। একটু পর নীলা বলে উঠল, এভাবে সারা জীবন ধরে রাখেন, ছাড়বেন না কখনো। নীলা, জানো আমার বাবা মা থাকতেও আমি এতিম। বাংলাদেশে এসেছি আজকে 8 দিন, তার মধ্যে বাসায় শুধু একবেলা খাবার খেয়েছি। বেশিরভাগই জিহাদের বাসায় খেতাম, আর মাঝে মাঝেই বাইরে গেলে জিহাদ আর আমি বাইরে থেকে খেয়ে আসতাম। বাসায় কেউ একবারও জিজ্ঞাসা করেনি খেয়েছি নাকি। চলে যাবো ভাবছিলাম বিয়ের পরের দিন, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আর যেতে পারিনি। তোমার মাঝে নিজেকে অনুভব করতে পারি আমি। তুমি যদি কখনো আমায় ছেড়ে যাও, পুরো এলোমেলো হয়ে যাব আমি। আমার এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমায় আমার কাছ থেকে একদিনের জন্য দূর করব না। এতগুলো কথা শুনে নীলার চোখ দিয়ে পানি চলে আসে। ফাহাদ হঠাৎ অনুভব করে তার বুকের উপর ভেজা ভেজা লাগতেছে। ফাহাদ আর বুঝতে বাকি নেই যে নীলা কাছে। আসলে মেয়েটা অল্পতেই কেঁদে দেয়, তার মনটা খুব নরম, কারো কষ্ট সে সহ্য করতে পারে না। নীলা জান, কাঁদতাছো কেন? তাকাও আমার দিকে। তারপর নীলাকে ফাহাদের বুক থেকে উঠিয়ে ফাহাদ বসে আবার নীলাকে কোলে বসিয়ে সান্ত্বনা দিতে থাকে। নীলা ফাহাদের কোলে বসে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না। তারা রাতে অনেক গল্প করে, শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়, প্রায় 10টা বেজে যায়। ফাহাদ আগেই ঘুম থেকে ওঠে, আসে তাকিয়ে দেখে নীলা তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তখন সে নীলাকে জাগায়। নীলা ঘুম থেকে উঠে দেখে 10টা বাজে। নীলা বলে উঠল, কি করলাম আমি? আজকে যে ফজরের নামাজটাই পড়তে পারিনি। এখন আর একদিনের জন্য কিছু হবে না। এই, আপনি কি নামাজ পড়েন না তাই না? মাঝে মাঝে পড়ি। মাঝে মাঝে পড়লে হবে না, এখন থেকে সব সময় পড়তে হবে। ওকে ম্যাডাম, এখন ফ্রেশ হয়ে আসো, নিচে যেতে হবে। না জানি সবাই কি ভাবতেছে। কি ভাবতেছে? ভাবতেছে আমরা বাবা মা হওয়ার কাজ করতেছি। আপনার মুখে কিচ্ছু আটকায় না। না ফাহাদ আর কিছু বলতে পারলো না, তার আগেই চলে যায় ওয়াশরুমে। তারা দুজন ফ্রেশ হয়ে নিচে আসে, এসে দেখে জিয়াদের মা বসে নীলার মার সাথে কথা বলতেছে। তারপর ফাহাদ গিয়ে জিজ্ঞেস করে। তারা দুপুরে খাবার খেয়ে রওনা হলো ঢাকার জন্য। আসার সময় নীলা একবারও কান্না করেনি। আসলে এত তাড়াতাড়ি যাওয়ার কারণ হলো ফাহাদ আর 9 দিন পর চলে যাবে, তাই জিয়াদ 3 দিন পর তার বিয়েটা করতে চাচ্ছে, যেন বিয়েতে ফাহাদ থাকতে পারে। নীলা জিয়াদের বাসায় থাকে আর রাতে ফাহাদ ও জিয়াদের বাসায় থাকে। আর মাত্র 2 দিন আছে বিয়ের, তাই সব দায়িত্ব ফাহাদের কাঁধেই পড়েছে। কারণ জিয়াদের বাবা জিয়াদ যখন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে তখনই মারা যায়। তারপর ফাহাদ আর জিহাদ মিলে সারাদিন কাজ করে। নীলাও চাচির সাথে অনেক কাজ করে। রাতে যখন ফাহাদ ঘরে যায় তখন চাচির কাছ থেকে জানতে পারে নীলা দুপুরবেলা খায়নি কাজ করতে করতে। তাই ফাহাদ নীলার জন্য খাবার নিয়ে রুমে আসে। এসে দেখে নীলা কাপড় ভাঁজ করছে, তাই সে নিজের ভাত মেখে নীলাকে খাইয়ে দেয়। আসলে নীলার পেট ভরা থাকলেও যদি ভাত খাইয়ে দেয় তাহলে খেয়ে নেয়, আর এখন তো তার পেটে প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল। এভাবে কেটে গেল 2 দিন। আজকে জিহাদের বিয়ে বাড়িতে যা কাজ আছে সব কিছু ফাহাদ আর নীলার ভাই মিলে করে, আর ভেতরের কাজগুলো নীলার মা ভাবি মিলে আর চাচি তাদের দুজনকে এই কাজ করতে নিষেধ করেছিল, কিন্তু তারা শোনেনি। তারপর ভালোভাবে বিয়েটা সম্পূর্ণ হয়। এইভাবে চলে যায় আরও কয়েকটা দিন। আজকে রাতে ফাহাদ আর নীলা চলে যাবে বিদেশে, তাই নীলা আর ফাহাদ মিলে চলে যায় ফাহাদের বাড়িতে। গিয়ে ফাহাদ সবাইকে বলে নীলা তার বউ। তারপর তার বাবার হাতে একটা ব্যাগ দেয় আর কিছু না বলে চলে আসে। তার পরিবার কিছু বলতে চেয়েছিল, বাট সেটা ফাহাদ বলতে দেয়নি, তার আগেই চলে আসে। তারপর জিয়াদের পরিবার আর নীলার পরিবার তাদের এয়ারপোর্টে এগিয়ে দিয়ে যায়। প্লেনে নীলা ফাহাদকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। তারা চলে আসে তাদের বাসায়, যে বাসাটা অফিস থেকে ফাহাদকে দেওয়া হচ্ছিল। আর ওইদিকে ফাহাদের বাবা সে চলে যাবার পর খুলে দেখে এটাতে 10 লাখ টাকা আর একটা চিঠি। আসলে আপনাদের কি বলবো জানি না, তবে একটা কথা বলে রাখি, আমার যতটুকু অবহেলা করেছেন আপনাদের এই 2 ছেলে মেয়েকে অবহেলা করবেন না। আমি জানি না আপনারা আমার সাথে কেন এমন করতেন, আর হয়তো জানাও হবে না, কারণ আপনাদের থেকে অনেক দূরে চলে গেছি। জানি না আর দেখা হবে কি না, আশা করি আর হবেও না। আপনাদের মতো আমার সন্তানকে অবহেলা করব না আমি।
তারা জানবেও না আমার অতীত সম্পর্কে। আজ থেকে আমি এতিম, আর আমার নীলার সাথে 5 বছর আগে বিয়েটা হয়েছিল। আপনার আর আপনার বউয়ের নামে একটা বাসা রেখে এসেছি। যদি কখনো আপনাদের ছেলে মেয়ে আপনাদের চালাতে না পারে, তখন ওই বাসায় চলে যাবেন। বাসাটা আপনাদের নামে করে দিয়েছি। আর যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিবেন। ইতি কোন এক হতভাগা। এই চিঠি পড়ে ফাহাদের বাবা মা অনেক কান্না করে, কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। এইভাবেই কেটে যায় আরও 3টে বছর। এখন ফাহাদ আর নীলার একটা ছেলে আছে, দেখতে পুরো বাবার ফটোকপি। এই 3 বছরে ফাহাদের পড়াশোনা শেষ করে। পড়াশোনার পাশাপাশি সে নিজের একটা কোম্পানি খুলেছে। তার বস তাকে অনেক সাহায্য করেছিল, যার কারণে 2.5 বছরে কোম্পানিটা অনেক উন্নত হয়েছে। রাতে ফাহাদ বাসায় আসে। আপনি এসেছেন, বসুন, আমি শরবত করে নিয়ে আসি। নীলা উঠতে যাবে, তার আগেই ফাহাদ নীলার হাত ধরে থামিয়ে দেয় আর বলে, চুপ করে এখানে বসো। আমার কোনো ক্লান্তি লাগছে না। তোমাকে দেখলে আমার সব ক্লান্তি চলে যায়। এবার একটু নিজের দিকে খেয়াল দাও জান। বলেছিলাম বেবিটা পরে নেই। খেয়েছো? না, আপনি বসুন, আমি রান্না করে নিয়ে আসি। না জান, তা হবে না। তুমি বসো, আমি রান্না করব। কিন্তু কোনো কিন্তু না জান। তারপর ফাহাদ ফ্রেশ হয়ে এসে রান্না করে নীলাকে খাইয়ে দেয়। রান্নাটা তো অনেক মজা হয়েছে। দেখতে হবে না, খার বর বানিয়েছে। নীলা হেসে দেয়। তারপর তারা 3জনই শুয়ে পড়ে। নীলা বেবিকে ঘুম পাড়িয়ে ফাহাদের বুকে শুয়ে পড়ে। এই 3 বছরে তাদের মধ্যে ঝগড়া হলেও এই জায়গা ছাড়েনি নীলা, ঘুমাতে পারে না। আসলে নীলার ঘুমিয়ে আসে না,